আসসালামু আলাইকুম। নমস থেসিস আপনাকে যুক্ত করা আছে। বলেন আপনি। আমি ধন্যবাদ জানাচ্ছি ১ম এই। আমি ১ম আপনার এখানে সুযোগ পেলাম। আমি দেখি সবসময় আপনার স্ট্রিমিং গুলো হয়তো সরাসরি যুক্ত হয় না। কিন্তু আমি কাজের মাঝখানে বা বিভিন্ন সময় একা থাকি বাসায় সবসময় আমি দেখি ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ। আমি সত্যিই একটু কাঁপতেছি। ১ম তো। ভালো লাগছে কথাগুলো এবং এই অ্যাথেইস্ট, থেইস্ট, নস্টিক, অ্যাগনস্টিক এগুলো আমার মনে হয় যে আ সরলভাবে এভাবে বুঝালে তারা কতটুকু বুঝবে কারণ আমরা হচ্ছে কি সারভাইভাল জীব। আমরা সারভাইভ করি, আমরা সারভাইভাল আ চলাফেরা করি। আমরা খাওয়া-দাওয়া নিয়ে নিজেদের সন্তানাদি, বাচ্চা-কাচ্চা এগুলা নিয়ে আমরা ব্যস্ত থাকি। এগুলা সহজে যে আমাদের মাথায় ঢুকবে এমন নয়। আমাদের হয়তো এগুলোর জন্য চার্ট করে অনলাইন ক্লাস যেভাবে হয়, বোর্ড ধরে এভাবে হয়তো আমাদের আগালে এগুলো বোঝা যাবে। এগুলো আসলে সহজে মানুষ বুঝবে না। তো হ্যাঁ, আজকে কিন্তু নমস হ্যাঁ, থেসিস হ্যাঁ। সাহেব আপনাকে আমি যেটা জিজ্ঞেস করতে চাই যে আমি কি সহজভাবে একদম যথেষ্ট সহজভাবে কি আমি বলি নাই কথাগুলা? যথেষ্ট সহজভাবে বলেছেন। আমি অবশ্যই বলব যে আপনি অনেক চেষ্টা করেছেন। আ আপনি কিছু মনে করবেন না। আমি কিন্তু খুব কাঁপছি এবং আমার ঠোঁট কাঁপছে। কথা বলতে একটু সমস্যা হচ্ছে। তারপরেও আমি চেষ্টা করছি। আ আপনি যথেষ্ট সুন্দরভাবে চেষ্টা করেছেন। তবে বিষয় হচ্ছে ওই যে আমি বললাম যে আমাদের যে ক্যাপাবিলিটি সেটা হচ্ছে আমরা এই যে যেমন এই ব্যক্তিকে আমার মনে হলো যে ব্যক্তির সাথে আপনি কথা বলছিলেন, উনি হয়তো তার ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলেন। আমার মনে হয় তার ফ্যামিলির সাথেও কিছু আমার মনে হয় এটা ধারণা দিচ্ছি। সে কারণে দেখা যায় যে সে ক্যাপেবল হচ্ছে না। আবার কিছু ক্ষেত্রে আমাদের ব্রেইন হচ্ছে লক প্রসেসর। আমরা যেই বিশ্বাস প্রথার উপরে আমরা বসবাস করি, আমাদের সমাজ থেকে আমাদেরকে যেই মানে সীমাবদ্ধতা করে রেখেছে, সেইখান থেকেও কিন্তু আমরা উদারভাবে সেই কথাগুলোকে ধরতে পারবো কতটা, সেটা কিন্তু একটা বিষয় রাখে। তো আমি এটা বলি যে আমরা আসলে সার্ভাইভাল জীব হিসেবে আমরা এতটাও ক্যাপাবিলিটি পাই না। আমরা বিমূর্তভাবে চিন্তা করার ক্যাপাবিলিটি পাই না। যে কারণে আপনি সহজ খুব সুন্দর করে বুঝিয়েছেন। কিন্তু ওই যে চার্ট আকারে সুন্দর করে চার্ট দিয়ে, বোর্ড দিয়ে যেভাবে ক্লাস হয়, সেই ক্লাস না হলে তো আমরা বুঝবো না। কারণ আমাদের এইগুলো আমরা শিশু। আমাদের সরা এভাবে আদর্শলিপি করে না বুঝালে আমরা আসলে এগুলো আমাদের ধরা-ছোঁয়ার বাহিরেই থাকে। কিছু মনে করবেন না। আমার ১ম আপনার সাথে কথা বলছি। আমার খুব ভালো লাগছে। সত্যিই আপনি সুযোগ দিয়েছেন। কিন্তু আমরা চার্ট করেও সংশয়.com আমরা চার্ট করে সুন্দর করে ছবি দিয়ে এগুলা অনেকবার দেখাইছি, অনেকবার করছি। কিন্তু মানে দুঃখজনক বিষয় হচ্ছে যে মুমিনরা এসে সেই একই কথা বলে। ভাই আপনি বললেন যে না দেখলে নাকি বিশ্বাস করবেন না। আরে এটা আমরা কবে বলছি? মানে আমি কখনো বলি নাই এই কথা। আমার পুরা জিন্দেগিতে আমি কখনো এটা বলি নাই যে আমি দেইখা কোনো কিছু বিশ্বাস করব কি করব না। দেখার মাধ্যমে আমি কোনো একটা সিদ্ধান্তে পৌঁছাই। এইটা আমি আমার জীবনে কখনো বলি নাই কিন্তু আইসা আমারে বলা শুরু করে যে, "ভাই আপনি তো বলছেন যে আপনি নাকি না দেখে দেখেন না তাই বিশ্বাস করেন না।" কি মানে এগুলা যখন বলে তখন তো খুবই মেজাজটা খারাপ হয় যে এটার বিরুদ্ধে আমরা হাজার বার বলছি তারপরেও একই কথা শুনতে হয়। আমার কাছে যেটা মনে হয় যে তারা একটা নিয়ে আসে মানে সেটআপ নিয়ে আসে। কিছু আ মানে টেমপ্লেট বক্তব্য নিয়ে আসে যে এগুলা নাস্তিকের লাইভে গিয়ে আমি বলব। বলতে পারলেই আমি জিত্তা যাবো। এটা মুখস্থ করে ওই কমন মানে যে পরীক্ষার আগে মানে এরকম মানে মুখস্থ করে যাইতাম আমরা। ওই প্রশ্ন কমন না পড়লেও ওই প্রশ্নটা ঢুকায় দিতাম কোন চিপা-চাপা দিয়ে ঢুকায় দিতাম। ওই উত্তরে ঢুকায় দিতাম। তো আমার মনে হয় যে এই মুমিনদের মাথা সেভাবে কাজ করে যে আমি যেটা মুখস্থ করে আসছি সেটা কোন না কোনভাবে কোয়েশ্চেন যাই থাকুক না কেন সেটাই ঢুকায় দিব। আমার কাছে মনে হয় তারা এইভাবে কথা বলতে আসে, তাই না? হ্যাঁ, এখানে অতি সাধারণ ব্যক্তিদের উপস্থিতি দেখা যায়। এই যে গবেষণা করে আসবে একটা বিষয়কে নিয়ে তারা নিজেরা এক্সপ্লোর করবে। প্রত্যেকটা বিষয় যে নিজেরা এক্সপ্লোর করতে হয়। একটা বিষয় নিয়ে কথা বলতে হলে আমার নিজস্ব একটা আ আমার যেটা হচ্ছে হোমওয়ার্ক, আমার যে হোমওয়ার্ক করে আসতে হবে যে আমি এটা নিয়ে কথা বলব। আমার এটার পরিপ্রেক্ষিতে আরো এরকম যুক্তি আসতে পারে। এই যে হোমওয়ার্ক গুলা এগুলো করা হয় না। তারা আসে সহজ সরল, তো সহজ সরলভাবেই প্রশ্নগুলো করে, সহজেই দেখতে চায়। দেখা যায় যে তারা তাদের ভাবনাগুলো মানে নিজেকে প্রশ্ন না করেই এখানে প্রশ্ন করে বসে। যে কারণে দেখা যায় যে এগুলা বিভিন্ন রকম কনফ্লিক্ট তৈরি হয়। তো আ আম আমি আজকে একটি সকালে লাইভ দেখছিলাম। আপনার হয়তো পুরনো লাইভ। আমি দেখি পুরনো লাইভ গুলো আমি দেখি ভালো লাগে। বিভিন্ন বিষয়ে আমার যে লক রয়েছে সেই লক গুলো আমি খুলতে পারি। আমার প্রসেসর, আমার ব্রেইনের যে প্রসেসিং লেভেলটা রয়েছে সেটা দেখা যায় অনেক কোটি ট্রিলিয়ন লক রয়েছে। নতুন জিনিস আমি লক খুলি এগুলা দেখার মাধ্যমে। তো আজকে সকালে একটি বিষয় দেখছিলাম যে এই যে আমাদের heliocentric এবং geocentric কথাগুলো মানে উঠেছিল। একজন ব্যক্তির সাথে কথা হচ্ছিল। তো আপনি চলে গিয়েছিলেন এক পর্যায়ে। সেখানে ফারাজ ভাইয়া হয়তো হবে। তো উনি চেষ্টা করছিলেন। তবে ফারাজ ভাইয়ার ভাষাগুলো আমার মনে হয় যে সর্বসাধারণের জন্য নয়। উনি অনেক ভালো বলেন। তবে একটু জ্ঞানী বুদ্ধি ব্যক্তিদের জন্য হয়ে থাকে। আ একটু উনি অন্য ক্লাসিক্যাল ভাষায় কথা বলেন তো। আপনি খুব জেনারেল ভাবে বুঝান মানুষের ভারসাম্য বুঝে। তো আপনি চলে যাওয়ার পরে হয়তো ওই যে ব্যক্তি দাবি করছিল বা বিভিন্ন কথা বলছিল তিনি আ
আমি দেখলাম খুব মানে হয়ে গেল, মানে মলিন হয়ে গেল বিভিন্ন বিষয়ে, যখন তার কাছে যুক্তি ছিল না। আপনি বলছিলেন যে আমরা বাংলাদেশের রাতের অবস্থায় যদি আমেরিকায় কল করি, দেখা যাবে যে আমেরিকায় আমার বন্ধু দিনের আলোতে কাজ করতেছে, সূর্য আছে তার কাছে, তখন আপনি এইভাবে বোঝাচ্ছিলেন। তো আপনি চলে যাওয়ার পরে তারা আরেকটি ওয়েবসাইটে যায়, আরেকটি ওয়েবসাইটে যাওয়ার পরে সেখানে দেখা যায় যে এই যুক্তিটাকে মানে কতটা স্ববিরোধী আচরণ আমরা করি আমরা নিজেরাও জানি না, যে কতটা স্ববিরোধী, প্রত্যেকটা জায়গায় আমাদের স্ববিরোধী আচরণ হয়। আমরা নিজেদের বিশ্বাসকে রক্ষা করার জন্য এমন কিছু মানে যুক্তি আমরা দাঁড় করাই যেখানে কোনো রকম ধারণা থাকে না। স্পেস টাইম ফ্যাব্রিক্স সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। এরপরে আমরা পৃথিবীটাকে তৎকালীন সময়, আমি বলবো যে তৎকালীন সময়ে আমরা পৃথিবীকে কতটা এক্সপ্লোর করতে পেরেছি। ভাস্কো দা গামা বা কলম্বাসের আগে পৃথিবীকে কতটুকু আমরা জানতাম। আমরা ভাবতাম যে এটাই পৃথিবীর সমতল, এটা আমার স্থান, আমরা এটাই একটা দেয়ালের মতো, উপরে আকাশটা একটা দেয়াল, তার নিচ দিয়ে সূর্য যায়। এই ধারণা থেকে আমরা কিন্তু ধারণাগুলো বলেছি যুগ যুগ ধরে। প্রত্যেকটা বিশ্বাস, প্রথা, রীতিনীতি, আমার সাবজেক্টই ছিল হচ্ছে এগুলোর উপরে, রীতি, প্রথা, সংস্কৃতির উপরেই সবকিছু, মানে সংস্কৃতির ভিতরেই সবকিছু ইনক্লুডেড। মানুষের মনস্তাত্ত্বিক বিষয়, মানুষের প্রথা, আচার অনুষ্ঠান, বস্তুগত সংস্কৃতি, অবস্তুগত অ্যানথ্রোপোলজিতে পড়ালেখা করেছেন নাকি? না, নাই বলি, কারণ চিনে ফেলবে সবাই। অ্যানথ্রোপোলজিও আছে আমার, নৃবিজ্ঞানটাও খুব, মানে নৃবিজ্ঞান অন্তত আমি বলবো যে নৃবিজ্ঞান যারা পড়াশোনা করে আহ ধর্মের বিশ্বাস, আমার মনে হয় তারা ক্লিয়ার হবে অন্তত পক্ষে, যে এই ধর্মের বিশ্বাসগুলো কিভাবে এসেছে তা খুব ক্লিয়ারলি মানুষ বুঝতে পারবে। এই একটা সাবজেক্ট থেকে, অনেক সাবজেক্ট পড়ার দরকার নেই, সহজেই অন্তত এতটুকু তো বিশ্বাসগুলো কিভাবে এসেছে। তো এই যে ভাস্কো দা গামা, কলম্বাসের কথা বললাম, তাদের আগের অবস্থায় পৃথিবীতে মানুষ যা ভাবতো সেটাই তারা লিপিবদ্ধ করতো। এখন আমি আসি যে কথাটা, যে আমার খুব আপনার লাইভ গুলো দেখি তো প্রত্যেকটা জায়গায় আমার মনে হয় যে আমি আসি, ইন্টারাপ্ট করি, এখানে একটা যুক্তি, মানে আমার কাছে অনেকগুলো উত্তর থাকে, অনেকগুলো প্রবাবিলিটির কথা থাকে, অনেকগুলো যুক্তি থাকে, কিন্তু আসলে সেটা তো সুযোগ হয় না। তো ওইখানে বলা হচ্ছিল যে সূর্য হয়তো কয়েক সেকেন্ডের জন্য আরো সে যায়। আহ মানে একটা ওয়েবসাইটে, মানে আপনি চলে যাওয়ার পরে দেখানো হলো যে সূর্য হয়তো মানে কয়েক মানে সেকেন্ডের জন্য, মানে কয়েকটা ন্যানো, এটা হাসবো কি, মানে আমার যে কয়েক ন্যানো সেকেন্ডের জন্য আরো সে যায়, তাই হয়তো আমেরিকায় সে না বোঝার আগে সূর্যকে দেখতে পায়। এখন অর্থাৎ মানে সে সবিরোধী, এটা কিন্তু সবিরোধী কথা বলে ফেলছে তারা, ঠিক আছে। এখন ওনার তো যুক্তি ছিল না, অন্য একটা ওয়েবসাইটে যাওয়ার পরে এটা দেখা গেল। তো এখন আমার এখানে একটা কথা থাকে যে যখন আহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছিলেন কিন্তু যে কিন্তু কিন্তু ওই হাদিসে তো বলা আছে যে আ সূর্য কই যায়? আল্লাহর আরশের নিচে গিয়ে ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকে। এরপরে আল্লাহ যখন তাকে আবার অনুমতি দেয় তখন আবার সে উদিত হয়। তার মানে এটা যদি কয়েক ন্যানো সেকেন্ড হয়ে থাকে বা কয়েক পিকো সেকেন্ড হয়ে থাকে তাহলে তো আ সূর্যের ওই পর্যন্ত যাইতে এবং আসতে আ কি পরিমাণ টাইম লাগতে পারে? এটা তো আলোর গতির থেকে তো আর বেশি দ্রুত তো সে যাইতে পারবে না, তাই না? তাইলে এত বড় একটা নক্ষত্র সে আলোর গতিতেও যদি যায় এবং আসে তাইলে তো সে মহাবিশ্ব পার হইতে পারবে না। কারণ মহাবিশ্ব পুরাটা পার হওয়াটা তো সূর্যের পক্ষে সম্ভবও না। তাইলে এটা মিলাইলো কেমনে? এই জিনিসটা মিলাইলো কিভাবে যে কয়েক ন্যানো সেকেন্ডের ভিতরে সে আবার গিয়ে আবার জায়গা মতো ফেরত আসে। এটা কিভাবে মিলাইলো ভাই? এটা তো চিন্তা করতে আমার লোম দাঁড়ায় যাচ্ছে। এটাই আমি এখন আপনাকে মানে আরো অনেকগুলা সুন্দর, মানে এটা তো একটা ধারণা থেকে বলেছে, আমি দেখেন কতগুলা জিনিস আমি একটু দাঁড়া করাই এই বিষয়ের উপরে, জাস্ট এই বিষয়ের উপরে। তো সে তো বললো ন্যানো সেকেন্ডের জন্য যায়, ঠিক আছে আমি ধরে নিলাম ন্যানো সেকেন্ডের জন্য যায়, কিন্তু ওখানে বলা ছিল কি সূর্য, আপনি খুব সুন্দর করে লাইনগুলো দেখাচ্ছিলেন। আসলে আমরা তো স্ববিরোধী হয়ে যাই, আমরা বলি যে না ওইটা মানি না, পরে আপনি আবার নিচের টুক দেখান, ঠিক আছে ওটা মানুষ এটা না মানেন, সে অনেক শ্রেষ্ঠ ছিল বা গত শতাব্দীর একজন শ্রেষ্ঠ ব্যক্তি ছিল। আহ তো পরের টুক তো নবী রাসূল স্বয়ং বললেন, তখন সংশয় চলে যায়, সত্যি সংশয় চলে যায়। তো যাই হোক, সেখানে নবী রাসূল খুব সুন্দর করে বলছিলেন যে রাতের অন্ধকারের অবস্থায় সূর্য কোথায় থাকে, সূর্য এই অবস্থায় আরো সে থাকে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর আবার অনুমতি পেলে সে আবার পূর্বে উদিত হয়। তো এখন এই যুক্তিটার ওনাদের বিরুদ্ধে চলে যায়, কারণ এখন তো সেই আগের পৃথিবী না, ভাস্কো দা গামার আগের, কলম্বাসের আগের ইতিহাস না। এখন তো আমরা সবকিছু এক্সপ্লোর করতে পেরেছি, পৃথিবী কিরকম, পৃথিবীর বিভিন্ন মহাদেশ আবিষ্কার করতে পেরেছি। এখন সূর্য যদি কয়েক ন্যানো সেকেন্ডের জন্য যায়, তাহলে আমার এখানে দীর্ঘ রাত চলছে, কিন্তু অন্য দেশে দেখা যায় দীর্ঘক্ষণ দিন চলছে। এমনকি তারা আর্কটিক, অ্যান্টার্কটিক, এই জিনিসগুলো তাদের জানা ছিল না, যে উত্তর মেরু, দক্ষিণ মেরু, পৃথিবী যে 23.5 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে আছে, সেটা আমরা জানি জুন জুলাইতে পৃথিবী অতিরিক্ত গরম থাকে, কারণ পৃথিবীর যে উত্তর মেরু অঞ্চলটা 23.5 ডিগ্রি অ্যাঙ্গেলে সূর্যের দিক হেলে থাকে। এবং আরো একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে যে সূর্য থেকে হেলে থাকে তো অবশ্যই, পাশাপাশি সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করে এই সময়, দূরে অবস্থান করে। এবং সূর্যের যখন একদম নিকটে চলে তখন কিন্তু আমাদের এখানে উইন্টার চলে, শীত চলে, কারণ আমাদের উত্তর মেরুর যে অঞ্চলটা, মানে আমাদের পৃথিবীর যে একদম ভূমধ্য রেখা, সেই ভূমধ্য রেখার উত্তর অংশ সেটা সূর্যের দিক থেকে একটু বিপরীত দিকে হেলে থাকে। যে বিপরীত কারণে দিকে। সূর্যের তাপটা সরাসরি ভাবে পড়ে না, যে কারণে
সূর্যের নিকটবর্তী অবস্থানে থেকে একদম নিকটে গিয়ে আমাদের এখানে উইন্টার থাকে, শীত থাকে, মানে উত্তর মেরুতে। আবার হ্যাঁ, দক্ষিণ মেরুতে সেই অনুযায়ী সেই সময় আবার তাপটা একটু বেশি থাকে। তো ঠিক বলছেন। দেখুন, বিভিন্ন সময় আবার এই আলাস্কায় যান, কানাডায় যান, কিছু কিছু জায়গা আছে, যেমন আমার এক ফ্রেন্ড সেন্ট পিটার্সবার্গে থাকতো 18 সালের কথা, 18 আরো আরো আগে 15-16 সালে। তখন তিনি সেন্ট পিটার্সবার্গে মেডিকেলে পড়াশোনা করতেন। তো উনি রাত 11টার সময় আমাকে কল দিয়ে বলতেন যে এখন আমাদের এখানে দিন চলছে। তো এই সময়গুলো তাদের জানা ছিল না যে পৃথিবীর বিভিন্ন অঞ্চল আছে যে কয়েক মাস রাত থাকে, কয়েক মাস দিন থাকে। তো সেই সময় কয়েক মানে আমরা জানি যে প্রতিদিন আরো সে যায়, তাহলে কয়েক মাস রাত থাকলে সূর্য কোন সময়টাই গেল, কয়েক মাস এখানে দিন থাকে। তো এইভাবে আরো তাদেরকে মানে এগুলো আসলে স্ববিরোধী কথা, তারা যতই যুক্তি দেখ এগুলা মানে তাদের বিশ্বাসকে, রীতি প্রথা, বিশ্বাসকে টিকিয়ে রাখার চেষ্টা করে। আসলে আমার মনে হয় মানে আমরা নিজেকে মানে মনে হুম, করেন একটা অঞ্চলে আ ৩ মাস টানা সূর্য দেখা যাচ্ছে, হ্যাঁ? তাহলে তো সে টানা সূর্য তো অস্ত যাচ্ছে না। ৩ মাসের ভেতরে তো সে অস্ত যাচ্ছে না। তাহলে আ এই ৩ মাসে তো সে ইবাদত বন্দেগী করতে পারল না সেই সূর্যটা বেচারা। হ্যাঁ? সেই একই সূর্যকে আ যখন সৌদি থেকে দেখা হচ্ছে, তারা দেখতেছে যে রাতের বেলা আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য চলে যাচ্ছে আবার আসতেছে। যদি পিকোসেকেন্ডের জন্য যদি এটা হয়ে থাকে, তাহলে সৌদি আরবের জন্য কি এক সূর্য আর ওই অঞ্চলের মানুষ নরওয়ের জন্য কি আরেক সূর্য নাকি? সূর্য তো একটাই, তাই না? তখন এই কথাটি আসে যে একাধিক সূর্যের কথা, যেটা সায়েন্স আমরা জানি যে একাধিক সূর্য নক্ষত্র সেটা আলোকবর্ষ দূরে, বিভিন্ন আলোক আমরা জানি 4 আলোকবর্ষ দূরে হচ্ছে আমাদের আলফা সেঞ্চুরি, প্রক্সিমা সেঞ্চুরি। তো ওনাদের থিওরিতে কি বলতে আমি জানি না, এগুলো আসলে স্ববিরোধী হয়ে যায়। তারা যুক্তিতে আসলে ওই বিশ্বাস রীতি কোথায় নিজেদের আটকে রাখে। তো আমার এটাই মানে যেটা বলছিলাম যে আমরা নিজেকে ফ্রেশতা মনে করি, আসলে আমরা জানি না, কিন্তু নিজেদেরকে আমরা ফ্রেশতাই ভাবতেছি, আমরা দেবতা ভাবতেছি বা ঐশ্বরিক ভাবতেছি। কেন? কারণ আমার জন্ম হয়েছে যেখানে আমি অটোমেটিকলি জেনে গেছি আমার কিছু জানার দরকার নেই, আমার আর কিছু জানার দরকার নেই, আমি অটোমেটিকলি আমি জেনে গেছি এটাই সত্য। তার মানে মানুষ যেখানে জন্ম নেয় নিজেকে ফেরেশতা বা দেবতার মতো ভেবে বিচার বিশ্লেষণ ছাড়া সে তার প্রথাকেই মেনে নেয়, কারণ তিনি নিজেকে দেবতাই ভাবছে। আমার মনে হয় সে নিজেকে ফেরেশতা ভাবছে, অ্যাঞ্জেল ভাবছে। তাই তার বিচার বিশ্লেষণ করার কোনো প্রয়োজনই বোধ করলো না যে আমি দেখি, আমি তো জন্মগ্রহণ করেছি, এটা আমার একটা অহংকার। আমার যেমন আমাদের সমাজগুলো পিতৃতান্ত্রিক, মাতৃতান্ত্রিক বা পরিবার কেন্দ্রিক, গুরুজনদের ভক্তি শ্রদ্ধা করতে হবে, সম্মান দিতে হবে, এই যে এই সাইকোলজির ভিতরে আমাদের রেখে দিচ্ছে, যেই কারণে আমরা তাদের মানে বাইরে গিয়ে যে আমাদের তাদের সিলেবাসের বাইরে গিয়ে যে দর্শন করার যে মানে বিষয়গুলো সেগুলো আমরা এড়িয়ে চলি, যে কারণে আমাদের ভিতরে এই অন্ধবিশ্বাস, প্রথা, রীতি এগুলো আমাদেরকে এমন ভাবে জাপটে ধরেছে যে আমাদের সামর্থ্যই নেই সেখান থেকে বের হওয়া। যে কারণে আমার আর কি যে এটা মনে হয় যে আমরা আসলে আমরা নিজেদেরই অজান্তে আমরা নিজেদের ফ্রেস্তা মনে করতেছি, কিন্তু বিভিন্ন কিতাবে লেখা আছে আমরা ফ্রেস্তা নই, জিনও নই, আমরা ইনসান। তাহলে ইনসান হলে অবশ্যই তো আমি তো এক্সট্রা অর্ডিনারি না, আমি অর্ডিনারি। আমি তো এক্সট্রা অর্ডিনারি না যে আমি অটোমেটিকলি জেনে যাব, অটোমেটিকলি আমি বুঝে যাবো এটা সত্য না মিথ্যা। আমাকে রিসার্চ করতে হবে, আমাকে জানতে হবে, আমাকে জানতে হবে। কিন্তু আমরা এইখানে আমি দেখি বেশিরভাগ মানুষই আসি, আমাদের মানে আমাদের কোনো রিসার্চই নেই, এমন একটা কথা বলা হয় তারা ধরতে পারে না, বুঝতে পারে না, এমন একটা অবস্থা হয়। তো ধন্যবাদ আমাকে অনেকক্ষণ কথা বলার সুযোগ দিলেন। অনেক আহ, ধন্যবাদ নওয়াজ ভাই আপনাকে। আপনি যদি আ আপনার যদি ইচ্ছা থাকে বা আগ্রহ থাকে আলোচনা করার, তাহলে আপনি মাঝে, মাঝে আমাদের আলোচনাতে আসতে পারেন। আপনি ভালো কথা বলেন এবং আপনি যে এগুলো সম্পর্কে কিছু, কিছু বিষয় সম্পর্কে যে আপনি জানেন এটাও বোঝা যাচ্ছে। আপনি যদি চান তাহলে আমাদের এই আন্দোলনের সাথে, এই আন্দোলনটা আমরা চালাচ্ছি, ছোট করে হলেও যে এই আন্দোলনটা আমরা চালাচ্ছি সেটাকে আমরা বলি চিন্তার মুক্তির আন্দোলন। এটার সাথে যদি আপনিও যুক্ত হতে চান তাহলে তো খুবই ভালো হয়। এটা একটু ভেবে দেখবেন আপনি। অবশ্যই আমি খুব ইচ্ছা হয় যে আপনাদের সাথে যুক্ত থাকার। আমি নিজেকে অনেক ভালো লাগবে, কারণ কসমোলজিতে যদি আমরা তাকাই, আসলে কসমোসের কাছে এই পৃথিবী সৌরজগৎ মানে একদম মানে কিছুই না বলতে গেলেও, তারপরেও বলতে হয় এখন যদি আমরা নিজেদের ক্ষেত্রে চিন্তা করি, মানে এই পৃথিবীতে কি হলো না হলো, মানুষ কি করলো, কসমোলজির কাছে বা কসমোসের কাছে কিচ্ছু যায় আসে না। কিন্তু তারপরেও যদি বলি যে আমরা মনুষ্য সমাজে যে জন্মেছে, আমাদের তো একটা মানে যেটা আপনারা বলছেন যেটা অন্ধবিশ্বাস, মানুষকে সুন্দর একটা পথে নিয়ে আসার চেষ্টা করা, মানুষের যে অন্ধবিশ্বাস থেকে দূর হয়ে একটা সুন্দর আদর্শ পথ দেখানো, মানুষের যে মস্তিষ্ক আমরা বিক্রি করে দিচ্ছে, আমাদের চিন্তা ভাবনা মানে দাস, স্লেভস, আমরা স্লেভস হয়ে আছি। হ্যাঁ, এই এই বিষয়ে খুব দারুণ কথা বলেছেন। আম, আম, আহ, আমরা জানি ম্যাকিয়াভেলি খুব দারুণ কথা বলেছেন। তারপরে নিটশে খুব খুব দুর্দান্ত কথা বলেছেন। নিটশের ফিলোসফি গুলো আমার খুব খুব ভালো লাগে, সবচেয়ে ভালো লাগে নিটশে। তারপরে হচ্ছে শোপেনহাওয়ার, এই ফিলোসফি গুলো আমার দেখি খুব ভালো লাগে যে তারা আচ্ছা। কতটা চেষ্টা বোঝা করেছে। যাচ্ছে
বোঝা যাচ্ছে যে আপনি ফিলোসফির স্টুডেন্ট। ঠিক আছে তাহলে নওয়াজ ভাই। আপনাকে তাহলে আজকে আমরা বিদায় জানাই। আপনি আচ্ছা, আবারও আচ্ছা। যুক্ত হবেন ধন্যবাদ। আমাদের সাথে। কথা হবে আপনার সাথে। হ্যাঁ, আমি আপনি চেষ্টা ভালো করব। থাকবেন। আপনার লাইভটি কবে হয় যদি একটু আমাকে জানাতেন। এটা তো ভাই আমি যখন টাইম পাই তখন আমি লাইভ শুরু করে দেই। কিন্তু আমাদের আরো অনেকগুলা প্ল্যাটফর্ম আছে। সত্যের সন্ধানী, সংশয় ডেইলি লাইভ শো এরকম আরো অনেকগুলা প্ল্যাটফর্ম আছে। আমাদের ইচ্ছা আছে আরো অনেকগুলা প্ল্যাটফর্ম আমরা আস্তে, আস্তে তৈরি করব। যেখানে আমরা একেকজন একেকটা বিষয়ের উপরে অভিজ্ঞ তো। কেউ হয়তো ফিলোসফির উপরে, কেউ সায়েন্সের উপরে। আমরা একেক জায়গা থেকে একেকভাবে একেকটা লাইভ করি। যদি আপনি আমাদের সাথে আলোচনাতে যুক্ত হতে চান তাহলে আমাকে জানাতে পারেন। আমরা একটা করব, ব্যবস্থা করব। আমি হ্যাঁ, আমার খুব ইচ্ছা অনেকদিন ধরে দেখছি তো যে হ্যাঁ, আমিও যদি একটু সাথে থাকতে পারতাম। খুব ভালো লাগতো। আমার খুব ইচ্ছা আছে। তো কিভাবে আপনাদের সাথে কনট্যাক্ট করব? সংশয়.com এর মাধ্যমে বা কিভাবে কি আমি হ্যাঁ, একদমই একটা অজ্ঞ এই বিষয়ে। মেইল করে দিয়েন info@সংশয়.com মেইল করে দিয়েন। আমরা পরে আপনার সাথে যোগাযোগ করব। আমি একটু ফ্রি হলে যোগাযোগ করব। আচ্ছা, মানে info.সংশয়.com মানে info একদম মানে info info@সংশয়.com মানে একদম এক্সাক্টলি যদি আমাকে একটু মেসেজ করে দিতেন বা কিভাবে কি এই চ্যাটে তাহলে আমি কপি করে সংগ্রহ করতাম বা কিভাবে সঠিক অ্যাড্রেস গুলো পাবো। আচ্ছা দাঁড়ান আপনাকে আমি দেখায় দিচ্ছি। আ এখানে আমি এই যে দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ, আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি অলরেডি। আচ্ছা, ঠিক আছে। তাহলে ভালো থাকেন। আপনাকে আজকে বিদায় জানাই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। পরে আবার নিশ্চয়ই কথা হবে। পরের জনকে যুক্ত করি। আ আজকে আর ফারাজ ভাই থাকতে পারবে না। আমি একাই আছি। ফুয়াদ আপনাকে যুক্ত করা হয়েছে। আপনি বলেন তাহলে। ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি বলেন। আচ্ছা, প্রশ্নে যাওয়ার আগে একটা করি যে গত একটা ভঁ, লাইভটার ভঁ আগের লাইভ একটা ভঁ, ভঁ করে শব্দ হচ্ছে ভাই। একটা ভঁ, ভঁ করে শব্দ হচ্ছে। আপনি কি কোনো পাম আ স্পিকারের পাশে কথা বলছেন? না, আমি স্পিকারের পাশে কথা বলছি না। এবার দেখেন তো ঠিক আছে? এবার ঠিক আছে বলেন। আচ্ছা। গত লাইভের আগের লাইভটা যেটায় আপনার সাথে আমি আলোচনা করেছিলাম মেবি হচ্ছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু পেটুক ছিলেন কিনা বা এই বিষয়ে। তো ওই লাইভটা দেখলাম মানে লাস্টে একটা টেকনিক্যাল প্রবলেম হয়েছিল এবং পরে একদমই ডিলিট হয়ে গেছে। মানে আসলে কোনো সমস্যা হয়ে গেছিল নাকি? ওটা কি আবার মানে আপনারা আপলোড দিতে পারবেন কিনা? কারণ লাইভটা দেখলাম অনেক আলোচনা হয়েছিল। মানে না ওটা আর নেই। ডিলিট তো কেন নেই? হয়ে যাওয়ার কথা না। ডিলিট হয়ে যাওয়ার কথা না। ওটা আছে। ওটা গত লাইভের আগের লাইভে হয়েছিল নাকি? জি, গত লাইভের আগের লাইভটা। উই আ বিন আ StreamYard এ কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল। যেই কারণে আমরা লাস্টের দিকে আমরা শেষ করে দিতে হয়। ওইটা YouTube এ পরে YouTube এ এটা চলছিল। এটা বন্ধ করা যাচ্ছিল না YouTube থেকে। কারণ StreamYard থেকে বন্ধ করলে এন্ড স্ট্রিম দিলে এটা হচ্ছে না, কাজ হচ্ছে না। তখন পরে গিয়ে আমি সেটা YouTube এ ঢুকে সেটা ম্যানুয়ালি বন্ধ করেছি। কিন্তু ম্যানুয়ালি বন্ধ হয়ে যাওয়ার কারণে যেটা হয়েছে সেটা আবার আনলিস্টেড হয়ে গেছিল ভিডিওটা। পরে এখন আবার আমি ঠিক করে দিয়েছি। এখন আপনি ঢুকে দেখেন সেটা আবার পাবেন। ওটা মানে আমি পরের দিন মানে ওইদিন সকালে রাতে হয়েছিল লাইভটা সকালে দেখেছিলাম। পরবর্তীতে আবার একটু কিছু বিষয় দেখার জন্য যাই দেখি যে লাইভটা ওখানে নেই। ওই ১ম লাইভটা। এজন্য আরকি। এখন আচ্ছা ঠিক ঠিক আছে। আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আমার প্রশ্নে চলে যাই। তো আপনার যে লেখাটা, এই লেখাটা ধারাবাহিকভাবে পড়ছিলাম। ওখানে মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন কিনা? ওখানে একটা ঘটনা আপনি করেছেন যে গুপ্ত হত্যা করা। কাব বিন আশরাফ, কাব ইবনে আশরাফ, আবু রাফি এবং আসমা বিনতে মারওয়ানের যে হত্যাকাণ্ড বিষয়টা। মানে উল্লেখ করেছেন যে এখানে মূল পয়েন্ট হিসেবে দেখিয়েছেন যে তারা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে কটূক্তিকারী ছিল এই অপরাধেই তাদেরকে হত্যা করা হয়েছে নাকি? নাকি আরো কোনো কারণ ভ্যালিড রিজন আছে বলে আপনি দাবি করছেন? আর কোন রিজন ওইখানে ছিল না। মূল রিজনটাই ছিল এটা ইমাম ইবনে তাইমিয়া তার গ্রন্থে লিখেছে। আ ইমাম ইবনে তাইমিয়ার একটা বিখ্যাত গ্রন্থ আছে। আস-সারিমুল কি যেন নাম? নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। তার একটা বিখ্যাত গ্রন্থ যে মানে নবীকে কটুক্তিকারীর উপরে তরবারি, হ্যাঁ? উন্মুক্ত তরবারি। সেটার বাংলা অনুবাদ উন্মুক্ত তরবারি করা হয়েছে। সেই বইটার ভিতরে ইমাম ইবনে তাইমিয়া যে জিনিসটা লিখেছে যে এদেরকে হত্যা করার মূল কারণ ছিল নবী সম্পর্কে কটূক্তি করা। বাদবাকি কারণগুলা সেগুলা যদি তারা করত বা না করত তা দিয়ে তো আসলে তেমন কিছু যাইত আসতো না। কটূক্তি করার জন্যই তাদেরকে এই গুপ্ত হত্যাগুলা করা হয়েছে। এটা ইমাম ইবনে তাইমিয়ার বক্তব্য। জি, অবশ্যই। তবে আমার কাছে কিছু মানে বললাম যেমন ইবনে সাদের তাবাকাত আর আত-তাবারির হচ্ছে তাফসীর ও তারিখ গ্রন্থে মানে মূল কারণ দেখানো হচ্ছে যে তারা মূলত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা করছিল জন্য তাদের মানে এই হত্যাকাণ্ডের ইয়েটা। এই বিষয়ে মানে না, আরো এটা একটু মানে এটা এটা যে এটা মূল কারণ না। এটা যুদ্ধের পরিকল্পনা করলো কি করল না তাদের কিছুই যাইতে আসতো না। যদি কেউ কটূক্তি করে তাহলে তাকে জবাই করতে হবে। এটা ইসলামের একটা সুপ্রতিষ্ঠিত বিধান। ইমাম ইবনে তাইমিয়ার গ্রন্থটা আপনি চাইলে এই মুহূর্তে আপনাকে আমি খুলে বের করে দেখাতে পারি। উন্মুক্ত তরবারি। সেটার ভিতরে আ আমার কাছে আছে, বইটা আমার কাছে আছে। সেটার ভিতরে খুব পরিষ্কারভাবে বর্ণনা করা আছে যে একটা মহিলা আছে যে হচ্ছে গিয়ে
মুহাম্মদের সাহাবী ছিল। একজন অন্ধ সাহাবীর একটা ক্রীতদাসী ছিল। সেই ক্রীতদাসী মুহাম্মদ সম্পর্কে কটূক্তি করত। তখন রাতের বেলা সেই অন্ধ সাহাবী তার ওই যে উম্মে ওয়ালাদ ক্রীতদাসীর পেটে ছুরি ঢুকে চাপ দিয়ে তাকে হত্যা করে ফেলে। সকালবেলা মুহাম্মদ যখন এসে জিজ্ঞেস করে তখন সে বলে যে, "এভাবে হত্যা করে ফেলছি।" এবং এটার জন্য তার বলে যে, "এটা ঠিকই আছে। এই রক্তের কোনো মূল্য নাই।" মুহাম্মদ এই হ্যাঁ, এই মন্তব্য হাদিস করে। তো হ্যাঁ, হ্যাঁ, এর আগেও দেখিয়েছেন। ওটা নিয়ে আমি আসলে একটু আলোচনা আলেমদের সাথে করার সুযোগ পাচ্ছি না। কয়েকদিন অসুস্থ তো বাড়ির বাইরে যাচ্ছি। কালকে ওটা দেখব। হুম, তবে যেটা সেই যে সেই হাদিসে অন্যান্য ওই জিনিসটা ব্যাখ্যাতে আছে। সেই হাদিসে এটা আছে যে মুহাম্মদ সম্পর্কে সামান্যতম কটূক্তিও যদি কেউ করে, ইমাম মালিকের মতে মুহাম্মদের জামার একটা বোতাম ময়লা ছিল। এটাও যদি কেউ বলে, সেটা ভুলে বলে থাকুক, ভুলে বললেও তাকে মেরে ফেলতে হবে সাথে, সাথে। তার কোনো বেঁচে থাকার কোনো অধিকার নাই। এটা কাফের বলুক বা মুসলিম বলুক, এটা দিয়ে কিছু যায় আসে না। তাকে যখনই মুসলমানরা ক্ষমতাশালী হবে তখন তাকে জবাই করতে হবে। এটাই ইসলামের একটা সুপ্রতিষ্ঠিত বিধান। কাব বিন আশরাফ, আবু রাফে, আসমা বিনতে মারওয়ান এদেরকে এই কারণেই জবাই করা হয়েছে। এই কারণেই হত্যা করা হয়েছে। এখানে আমি কাব বিন আশরাফ এবং আবু রাফের কথাটাই বলছি। কারণ আসমা বিনতে মারওয়ানের বিষয়টা দেখলাম ঐতিহাসিকভাবে মানে সনদ দুর্বল। অনেকে এটাকে বানোয়াট বলেছে। এজন্য উনার বিষয়ে বলছি না। কাব বিন আশরাফ হ্যাঁ, এবং আবু সনদ রাফের দুর্বল বিষয়টা এই আর্গুমেন্ট আপনি আনতে পারেন যে এটার সনদ দুর্বল। কিন্তু সনদ দুর্বল হইলেও সনদ আছে এবং বহু জায়গা থেকে আছে। হুম? একজন মনে হয় করেছিলেন। নামটা ভুলে গেলাম। একজনের মানে ডকুমেন্টারিতে এটা পাওয়া গেছে মানে ওই আসমা বিনতে মারওয়ানের ঘটনা। আর কিন্তু হচ্ছে আসমা আর বিনতে ২ মারওয়ানের যে চেইনটা আছে, সেই চেইনটাকে যদি আপনি বাতিল করেন, সেই চেইনটা খুব সম্ভবত ওয়াকিদি, হ্যাঁ? এই চেইনটাকে যদি আপনি বাতিল করেন, তাহলে ইসলামের আরেকটা বিরাট সমস্যা হয়। সেই সমস্যাটা হচ্ছে যে বয়স্ক লোকের দুধ পান বিষয়ক যে জটিলতাটা ইসলামের ভিতরে আছে, যে ঝামেলাটা আছে, সেই বয়স্ক লোকের দুধ পান বিষয়ক যে হাদিসটা আছে যে মুহাম্মদ একটা মুচকি হাসি দিয়েছিল। মুহাম্মদ বয়স্ক লোককে দুধ পান করানোর কথা বলেছিল এবং এই বয়স্ক লোকের দুধ পানের যে হাদিসটা আছে সেই হাদিসে সাকলিং এর কথা মানে চুষে খাওয়ার কথা বলা আছে। মুয়াত্তা মালিকের ওই হাদিসটা যদি মুয়াত্তা মালিক থেকে যদি এই হাদিসটা আপনি দেখেন সেখানে আপনি দেখবেন চুষে খাওয়ার বর্ণনা আছে। এখন পরবর্তীতে ইসলামের আলেমরা বলতেছে যে চুষে খাওয়া মানে একটা মেয়ের বয়স্ক একজন পুরুষ আইসা একটা মেয়ের মানে স্তন থেকে চুষে, চুষে দুধ খায়া মানে মাহরাম হচ্ছে, মাহরামে পরিণত হইতেছে। এই জিনিসটা নিয়ে পরবর্তীতে আলেমদের ভিতরে মতবিরোধ দেখা দিছে। তখন আলেমরা মত দিছে যে এটা চুষে খাইতে হবে না, এটা একটা গ্লাসে ঢেলে বা বোতলে ঢেলে খাইলে হবে। তখন এই যে গ্লাসে ঢেলে যে বা বোতলে ঢেলে যে খাইতে হবে, এই বক্তব্যটার একমাত্র চেইন হচ্ছে ওয়াকিদি। এছাড়া আর কোনো চেইন নাই। এই ক্ষেত্রে মুসলিমরা আবার ওয়াকিদিকে স্বীকার করতে বাধ্য। ওয়াকিদিকে স্বীকার না করলে এখন পর্যন্ত আপনারা যখন যদি একজন মহিলাকে যদি আপনি কি এই জিনিসটা জানেন যে বয়স্ক লোকের দুধ পান বিষয়ক হাদিস নিয়ে কি আছে ইসলামে? আরে ফুয়াদ সাহেব আপনি কি জানেন যে বয়স্ক লোকের দুধ পান বিষয়ে ইসলামে কি বলা আছে এটা কি আপনি জানেন? হ্যাঁ, হ্যাঁ, আপনার একটা ভিডিও দেখেছিলাম। ওয়াকিতির রেফারেন্স থেকে মানে কিছু হাদিস আছে। আমি দেখেছিলাম একবার। না, না এটা ওয়াকিদি রেফারেন্সের হাদিস না। এই হাদিসগুলা সহিহ। হ্যাঁ? হাদিসগুলা একদম সম্পূর্ণ সহিহ। কিন্তু এই যে মানে চুষে খাইতে হবে, মুয়াত্তা মালিকের হাদিস গ্রন্থে লেখা আছে চুষে খাওয়ার কথা। আর বোতলে ঢাইলা খাইতে হবে বা গ্লাসে ঢাইলা খাইতে হবে এইটা শুধুমাত্র ওয়াকিদির বক্তব্য। হুম? ওয়াকিদি এটার চেইন এইটা যে আপনি মুহাম্মদ পর্যন্ত পৌঁছাইবেন সেটার একমাত্র চেইন হচ্ছে ওয়াকিদি। এখন ওয়াকিদিকে যদি আপনি বাতিল করেন, ওয়াকিদিকে যদি আপনি হ্যাঁ, অনেক আলেম আছে যারা ওয়াকিদিকে মিথ্যুক বলেছে। অনেক আলেম আছে যারা ওয়াকিদিকে আ গ্রহণযোগ্য না বলেছে। এখন ওয়াকিদিকে যদি আপনি বাতিল করেন তাহলে তো এই হাদিসে আপনি ধরা খাইয়া যাবেন। কারণ এই হাদিসে তাইলে তো আপনার বুক থেকে চুষায়, চুষায় দুধ খাওয়াইতে হবে। তখন আপনি বুক থেকে চুষে, চুষে দুধ খাওয়াইতে বাধ্য হবেন। আপনি কি সেটা মেনে নিবেন যে ইসলামে এই বিধান আছে যে একজন আ মানে প্রাপ্তবয়স্ক নারী একজন প্রাপ্তবয়স্ক পুরুষকে বুক থেকে চুষায়, চুষায় দুধ খাওয়ায়ে মাহরামে পরিণত করতেছে। এটা কি আপনি তখন মানবেন ভাই? না বিষয়টা তো একটু কেমন যেন লাগছে না? তখন তো এটা ওয়াকিদিরে বাদ দিলে তো এটা মানতেই হবে আপনার। তখন তো আর আপনার উপায় থাকবে না। ওয়াকিদিকে যদি আসমা বিনতে মারওয়ানের ক্ষেত্রে বাতিল করেন, আবার ওই ক্ষেত্রে যদি আবার ওয়াকিদির মানে রেফারেন্স ধরে যদি আপনি বলেন গ্লাসে ঢেলা খাইলেও হবে, তাইলে তো ভাই আপনার এটা স্ববিরোধিতা হয়ে যাবে। এক জায়গায় আপনি ওয়াকিদিকে মানতেছেন, এক জায়গায় ওয়াকিদিকে মানতেছেন না। এটা তো তখন হবে না ভাই। ঠিক আছে বুঝতে পারলাম। মানে আমি বললাম যে অনেক ঐতিহাসিক বলেছেন আসমা বিনতে মারওয়ানের ঘটনাটা মানে দুর্বল এজন্য আরকি বললাম। আর তবে এই দুর্বল বিষয়টা যদি আপনি ওয়াকিদির কারণে যদি এটা বলেনও তাহলে তো আপনি আরেক জায়গায় ধরা খাবেন। আচ্ছা ঠিক আছে। কাব বিন আশরাফ এবং আবু রাফে এই বিষয়ে আপনি কি বলতে চান সেটা তাড়াতাড়ি বলেন ভাই। জি, অনেকক্ষণ অপেক্ষা করে আছি, দেরি না করি। তো এনাদের ২ জনের বিষয়ে যে এই যে গুপ্ত হত্যা করা হয়েছিল। তো এদের বিরুদ্ধে অনেক মানে ঐতিহাসিক বিশেষ করে মানে সিরাত গ্রন্থে লিখছে যে এদের একটা অভিযোগ ছিল যে এরা মোহাম্মদ সাঃ এর বিরুদ্ধে মানে এদের মানে হ্যাঁ, গালি দিত, কটূক্তি করত,
কবিতা লিখতো এটাও ঠিক। তবে আরেকটা অভিযোগ ছিল যে এরা ষড়যন্ত্র করছিল হচ্ছে মক্কার মুশরিকদের সাথে যে মানে বিভিন্ন সময় তথ্য দিয়ে ইয়ে দিয়ে মানে যুদ্ধেও সাজিত ষড়যন্ত্র যে করেছিল সেটার কি কোনো প্রমাণ হয়েছে এই জিনিসটা? এটার কি কোনো বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই জিনিসটা গেছে? এবং সেই বিচারিক প্রক্রিয়াতে কি সেই ব্যক্তিদের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ ছিল? আ এ বিষয়ে আমার মানে ঠিক সঠিক জানা নাই। আপনাকে আর আবারও বা এ প্রশ্নটা বিষয়ে আমি করি। আপনাকে আবারও একটা প্রশ্ন করি। একজন ব্যক্তি সম্পর্কে মনে করেন আপনি একটা অভিযোগ করলেন এবং অভিযোগকারী তারা মাইরা ফেললেন। সে সেই অভিযোগটা সত্য নাকি সত্য না সেই বিষয়ে আপনি কোনো প্রমাণও দেখাইলেন না। আপনি জাস্ট বললেন, "ও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল।" মনে করেন আপনার এলাকার যে এমপি আপনার বাসায় এসে ঢুইকা আপনার পুরা পরিবারকে মাইরা ফেললো এবং বলল যে, "এরা আমার বিরুদ্ধে খুনের ষড়যন্ত্র করতেছিল।" এখন তারা যে খুনের ষড়যন্ত্র করতেছিল এটা তো একটা প্রমাণ সাপেক্ষ ব্যাপার এবং এটা একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাইতে হবে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকতে হবে। তাদের জন্য উকিল নিয়োগ করতে হবে যারা তাদের পক্ষ হয়ে সেই কোর্টে মামলা লড়বে যে তারা আসলে ষড়যন্ত্র করছে কি করে নাই সেটা সেই তাদের পক্ষ থেকে সেই উকিল সেই বিষয়ে কথা বলবে। এটা সারা পৃথিবীর বিচারিক প্রক্রিয়া। সেটা সেই গ্রিসের সময় থেকে এই বিচারিক প্রক্রিয়াতে বিচার হয়ে আসতেছে। প্রাচীন গ্রিসের যে মানে যখন আ ডেমোক্রেসি যদিও সেটা ডেমোক্রেসি না, তারপরে সো কল্ড ডেমোক্রেট সোসাইটি যখন সেখানে গঠিত হচ্ছিল সেই সময় থেকে আজ পর্যন্ত এটা হচ্ছে একটা বিচারিক প্রক্রিয়া। যে একজন যার বিরুদ্ধে অভিযোগ, তার বিরুদ্ধে অভিযোগটা প্রমাণ দিতে হবে এবং যার বিরুদ্ধে অভিযোগ তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকতে হবে। যদি তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ না থাকে, তাইলে তো যে কেউ যেকোনো সময়ে মনে করেন আজকে ইসরায়েল গাজাতে একটা গণহত্যা চালাইলো। সব মানুষকে মেরে ফেলল। মাইরা ফেইলা বলল যে, "ওরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতাছিল, চক্রান্ত করতাছিল। আমাদেরকে মেরে ফেলার জন্য ওরা একটা গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল।" হুম? এইজন্য আমরা ওদেরকে ঢুকায়া একেবারে বোমা মাইরা সবরে মাইরা লাইছি। এই দাবিটা যদি করে তখন কি আপনার কাছে সেটা একটা অ্যাকসেপ্টেবল গণহত্যা হবে? বা পাকিস্তান আর্মি যখন বাংলাদেশে ২৫শে মার্চ রাতে যখন আক্রমণ করে, পাকিস্তান আর্মিও কিন্তু একই কথা বলেছিল যে, "ওরা ষড়যন্ত্র করতাছে। ওরা ভারতের সাথে মিল্লা আমাগো পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতাছে।" হ্যাঁ? এই ষড়যন্ত্র কইরা এইজন্য ওগরে আমরা মারছি। হ্যাঁ? এইটা তো ভাই যেকোনো খুনি, যেকোনো ডাকাত, যেকোনো মানে বদমাইশ লোকই ঠিক একই কাজ করবে। একটা খুনকে জাস্টিফাই করার জন্য এই ধরনের একটা কথা বলতে পারে। কিন্তু তাদের এই বক্তব্যটা সঠিক কিনা সেটা তো বিচারিক প্রক্রিয়ার উপরে নির্ভর করবে। এই গুপ্ত হত্যার ভিতরে তো যারা খুন হইছে তাদের তো আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই ছিল না। তারা তো জানতো না যে তাদেরকে খুন করা হবে। তাদেরকে যদি আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেয়া হয়, তাহলে তো সেটা একটা স্রেফ গুপ্ত হত্যা, স্রেফ খুন এবং সেটা একটা বদমাইশি কাজ ভাই। এই জিনিসটা কি আপনি বুঝতে পারছেন না? জি, মানে যেটা বলতে চাচ্ছেন যে অবশ্যই এগুলা মানে একটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে। কিন্তু মনে আপ করেন আপনি 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 যদি আপনার বিরুদ্ধে যদি কারো কোনো অভিযোগ থাকে, তাহলে তো সেটা একটা বিচারিক প্রক্রিয়ার ভিতর তার আগে আপনার বিরুদ্ধে অভিযোগটা আনতে হবে। অভিযোগের সপক্ষে প্রমাণ দিতে হবে। একটা নিরপেক্ষ বিচারকের কাছে সেই জিনিসটা আসতে হবে। তারপরে হচ্ছে গিয়ে এই জিনিসটা আপনার আপনার বিরুদ্ধে যে অভিযোগ মানে প্রমাণগুলো আছে সেগুলো উপস্থাপন করতে হবে। আপনিও তখন সেইগুলাকে খণ্ডন করবেন। খণ্ডনের পরে তারপরে যদি কোনো শাস্তি হয় তখন আমরা বলতে পারব যে এইটা একটা বিচারিক প্রক্রিয়ার ভিতর দিয়ে গেছে। যদি বিচারিক প্রক্রিয়ার ভিতর দিয়ে না যায় তাহলে তো সেটা একটা মানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তো কোনো অবস্থাতেই অ্যাকসেপ্টেবল হইতে পারে না। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটা কোন মানে এটা অ্যাকসেপ্টেবল যদি একটু বলতেন? যেটা বলছিলেন আমিও এই বিষয়ে মানে একটু ঘাটাঘাটি করে দেখলাম যে যেভাবে মানে আধুনিক ইয়ে অনুযায়ী যে আচ্ছা, আদালত বাংলাদেশে যে র্যাব যখন কাউকে ধরে, ধইরা তারপর মাইরা ফেলে। মাইরা গুলি করে মাইরা তারপরে তারা প্রেস বিজ্ঞপ্তি দেয়। আমরা সন্ত্রাসীকে ধরেছিলাম সেখান থেকে ধরার পরে তাকে নিয়ে আমরা অস্ত্র উদ্ধারে বের হলাম। বের হওয়ার পরে সেই সন্ত্রাসীর যে সঙ্গী সাথীরা লুকিয়ে থাকা সঙ্গী সাথীরা অতর্কিতভাবে আমাদের উপর গুলি চালায়। তখন আমরা আত্মরক্ষার স্বার্থে তাদের উপরে গুলি চালাই। গুলি চালিয়ে তাদেরকে আমরা ঘটনাস্থলে তা গো মা মানে গো মা গোলাগুলিতে ঘটনাস্থলে সেই শীর্ষ সন্ত্রাসী এবং তার সঙ্গী সাথীরা সবাই নিহত হয়। এই টাইপের যে একটা প্রেস রিলিজ র‍্যাব থেকে নিয়মিত দেয়া হয় বা দেয়া হইতো এই গত মানে বিএনপি আমল, আওয়ামী লীগ আমল পুরা সময় ভাই এই প্রেস রিলিজ পড়তে একই প্রেস রিলিজ পড়তে মুখস্থ হয়ে গেছে কাহিনী। সবসময় পড়তাম যে গোপন চক্রান্ত, গোপন ষড়যন্ত্র, অপরাধীকে ধরা হইছে। তার কাছে গোপনে র‍্যাবের হাতে ধরা পড়ছে তারপরে নাকি তার লুঙ্গির ভিতরে নাকি বন্দুক ছিল ভাই। র‍্যাবের হাতে ধরা পড়ার পরেও নাকি লুঙ্গি থেকে সে বন্দুক বাইর করে তাদেরকে গুলি
করছে। কি একটা অবস্থা, হ্যাঁ? ২ দিন সে র‍্যাবের হেফাজতে জেল হাজতে ছিল। তারপরে নাকি লুঙ্গির ভিতর থেকে নাকি সে বন্দুক বের করে তাদের উপরে অতর্কিত আক্রমণ চালাইছে। তারপর নাকি বন্দুক উদ্ধার করতে যাইতে গিয়া নাকি সেখানে লুকিয়ে থাকা ওর সঙ্গী সাথীরাও এখানে এখনো বয়া রইছিল। মানে এগুলা যে র‍্যাবের একটা মানে ফাত্রামি, এগুলা তো র‍্যাব যে এই ধরনের প্রেস রিলিজ দেয় কেন? সেগুলো তো ভাই আমরা সবাই বুঝি যে এরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালায়। মানুষকে ধইরা মাইরা ফেলে। হ্যাঁ, হয়তো তারা অপরাধী। হয়তো কেউ এদের ভিতরে যাদেরকে মেরে ফেলে তাদের ভিতরে অনেকেই হয়তো অপরাধী, সেই বিষয়টা আমরা জানি না। কিন্তু র‍্যাবের তো এই এখতিয়ার নাই তাদেরকে মেরে ফেলার। এটা তো সিদ্ধান্ত নিবে কোর্ট। আদালত সিদ্ধান্ত দিবে তার বিপক্ষে কি যুক্তি প্রমাণ আছে সেগুলোর সাপেক্ষে আদালত সেটা সিদ্ধান্ত দিবে তাদেরকে কি শাস্তি দিতে হবে। র‍্যাবের তো এই এখতিয়ার নাই তাদেরকে মেরে ফেলার। র‍্যাব যেটা করে যে এই ধরনের একটা গল্প ফাইদা একটা প্রেস রিলিজ দিয়ে তাদেরকে মেরে ফেলে। মেরে ফেলে তারপর একটা মানে পত্রিকাতে এই জিনিসটা ছাপায় দেয় যে লুকিয়ে থাকা সঙ্গী সাথীরা বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছে। এই সমস্ত ধুনফুন তো ভাই মানুষ বুঝে ভাই। আপনারা যদি এখন এই সমস্ত ধুনফুন মানে মনে করেন এই র‍্যাবের এই ধুনফুন এগুলা দিয়ে এখনকার মানুষে বুঝাইবেন, এটা তো হবে না ভাই। এই যে মোহাম্মদ বলছে এরা ষড়যন্ত্র করতেছিল আমারে মাইরা ফেলাইতো, আমারে সবাইরে মাইরা ফেলানোর ষড়যন্ত্র করতেছিল। ভাই ষড়যন্ত্র যে করতেছিল সেটার সপক্ষে কি প্রমাণ তোমাদের কাছে ছিল? তোমার কাছে তো কোনো প্রমাণ নাই। তারপরে তো সেটাকে একটা বিচারিক প্রক্রিয়ার ভিতরে আনতে হবে। তাকে যদি সে এটা করে থাকে তাহলে তাকে গ্রেফতার করতে হবে। গ্রেফতার করে একটা নিরপেক্ষ বিচারকের কাছে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে তাকে বিচার প্রক্রিয়া চালাইতে হবে। তখন যদি সেই বিচার প্রক্রিয়াতে যদি সে দোষী সাব্যস্ত হয়, তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়, তখন তাকে কোনো একটা শাস্তি প্রদান করা যেতে পারে। তখন আর আমরা এইভাবে আ মানে সমালোচনা করার আমাদের স্কোপটা থাকতো না। কিন্তু এটা তো ভাই গুপ্ত হত্যা করছে, এটা নিয়ে আপনি আবার জাস্টিফাই করতেছেন। এটা ভাই কেমন কথা? আপনার কি ভাই লজ্জা শরম নাই নাকি? না আসলে আমি যেটা মানে ভাবছিলাম মানে যেভাবে যে এরকম গুপ্ত হত্যা কিন্তু অনেকেই হয়েছে। প্রত্যেকটা মানে অনেক রাষ্ট্র যেমন আরে আমেরিকা অনেকে থেকে হয়ে থাকলে সেটা খারাপ হইছে। গুপ্ত হত্যা হইলে খারাপ হবে ভাই। গুপ্ত হত্যা তো আচ্ছা কোনো অবস্থাতে অ্যাকসেপ্টেবল না। অনেকে তাহলে হয়েছে, আমি অনেকে তো ঘুষ খাইতেছে। তাইলে কি ঘুষ কি আছে নাকি? এখন আপনার বিরুদ্ধে যদি এখন ধর্ষণের মামলা হয়, আপনি যদি আদালতে গিয়ে বলেন যে, "ভাই অনেকেই তো ধর্ষণ করেছে। অনেকেই ভাই আমেরিকাতে ধর্ষণ হয় ভাই।" তাইলে কি আদালত আপনার ছেড়ে দিবে ভাই? আচ্ছা আমি জাস্ট একটা এক্সাম্পল দিতে পারি। তাহলে আপনি মানে আপনার আরে ভাই মতামত জানতে এই চাচ্ছি। পয়েন্টের উত্তর দেন। আপনি যে বললেন অনেকেই তো অনেক দেশে তো গুপ্ত হত্যা হয়েছে। এই যে এটা যে আপনি আনলেন, এই জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করলেন। অনেক দেশে গুপ্ত হত্যা হয়েছে, অনেক দেশে গুপ্ত হত্যা করে। এইজন্য আমার নবী করলে, আমার নবী করছে। এইটা তো কোনো জাস্টিফিকেশন হইতে পারে না। অনেক দেশে তো রেপ হয়। এখন যদি আপনার বিরুদ্ধে যদি একটা রেপের মামলা দায়ের করা হয় আদালতে, আপনি কি আদালতে গিয়ে এই আর্গুমেন্ট দিতে পারবেন? যে ভাই অনেক দেশেই তো রেপ হয়, আমেরিকাতেও রেপ হয়, জার্মানিতেও রেপ হয় ভাই। এই আর্গুমেন্ট দিলে কি তখন জজ সাহেব আপনাকে এই সিদ্ধান্ত দিবে যে, "ও ফুয়াদ সাহেব ভালো কথা তো তুমি বিরাট যুক্তি দিছো তো।" মারাত্মক যুক্তি। অনেক দেশে রেপ হয়। সুতরাং ফুয়াদ তো রেপ করে কোনো খারাপ কাজ করে নাই। অনেক দেশেই তো রেপ হয়। আপনাকে কি পৃথিবীর কোনো কোর্ট কি এই সিদ্ধান্ত দিবে যে অনেক দেশে যেহেতু রেপ হয়, অনেক দেশেই যেহেতু অনেক মানুষ রেপ করে সেহেতু ফুয়াদ কোনো খারাপ কিছু করে নাই। এটা সিদ্ধান্ত দিবে? নাকি কোর্ট বলবে অনেক দেশে যদি হয়ে থাকে সেটা খারাপ হয়, তুই যে করছস তুইও খারাপ করছস। এটা বলবে। হ্যাঁ, অবশ্যই বলবে এটাই যে, যে দেশে হোক মানে সবাই খারাপ যেটাই হয়। তবে মানে আমি তাইলে যে আপনি বিষয় এই আর্গুমেন্ট আপনার কাছে কেন মনে হইল যে এই জাস্টিফিকেশন দেয়া যায় যে অনেক দেশে মানে গুপ্ত হত্যা হয়, অনেক দেশে গুপ্ত হত্যা চালায়। এই আর্গুমেন্ট এই জাস্টিফিকেশন যে দেয়া যায়, এটা আপনার মাথায় কিভাবে আসলো? এটা আপনার কে মানে এই না, ধরনের ভাই এগুলো তো আম উদ্ভট কথাবার্তা ভাই। না ভাই আসলে আমি যে মানে যে কারণে বলতেছি যে আমি দেখলাম যে অনেক রাষ্ট্রে মানে আইনগতভাবে এটা বৈধতা দেওয়া হচ্ছে। আমি একটা এক্সাম্পল দেই। যেমন আপনার ওসামা বিন লাদেনকে আইনগতভাবে যেভাবে মারা হয়েছিল। তখন তো আইনগতভাবে আইনগত যুক্তরাষ্ট্র বলছিল যে এটা আইনগতভাবে মানে নেসেসারি ছিল। হ্যাঁ, বলেন। আইনগতভাবে বৈধতা দেয়া আছে সেটা একটু দেখান তো আমাদেরকে। আমরা যেটা জানি যে তাদের বিরুদ্ধে যখন আ কোন একটা জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করার জন্য অনেক ডকুমেন্টস লাগে। আমেরিকাতে বা ইউরোপে যদি কোন একটা সংগঠনকে জঙ্গি হিসেবে চিহ্নিত করতে হয়, তাহলে কোর্টের মাধ্যমে করতে হয় এবং সেটার সপক্ষে অনেক দলিল প্রমাণ লাগে। অনেকগুলা এভিডেন্স তাদেরকে জমা দিতে হয়। জমা দেওয়ার পরে তারা কোর্ট থেকে বা সংসদ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে এই সংগঠনটাকে এখন থেকে আমরা মানে জার্মানি রাষ্ট্র হিসেবে মনে করেন আপনি একটা সংগঠন করলেন আজকে। আ ফুয়াদ বিন আ কুদ্দুস নামক একটা সংগঠন করলেন, হ্যাঁ? এই সংগঠন বাংলাদেশে আপনি সংগঠন চালাইতেছেন। এই সংগঠনকে জার্মানি জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করবে না। কারণ আপনাদের বিরুদ্ধে সেরকম কোনো অভিযোগ জার্মানির কাছে নাই। আপনার সংগঠনকে যদি জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করতে হয় তাহলে আমি যদি চাই যে আপনার সংগঠনটা একটা জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত হোক, তাহলে আপনার সংগঠনের বিরুদ্ধে অজস্র প্রমাণাদি জার্মান সরকারকে প্রোভাইড করতে হবে। সংসদে বিল উত্থাপন করতে হবে। বারবার বিল উত্থাপন করতে হবে। প্রমাণাদি দিতে হবে। ওই সংসদের লোকেরা বসে বলবে, এই যুক্তি তো মানা যাবে না। এই প্রমাণ তো ভ্যালিড না।" নানা তর্ক বিতর্কের পরে অনেক কিছু দেখানোর পরে তারপর যদি মানে জার্মানির পার্লামেন্ট থেকে এবং কোর্ট থেকে যদি জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়, সেটা তো একটা দীর্ঘ প্রক্রিয়ার বিষয়।
একবার যদি জঙ্গি সংগঠন এটাকে প্রমাণ করা যায় কোন একটা সংগঠনকে, এবং আপনার বিরুদ্ধে যখন আপনি যদি সেই সংগঠনের মানে একজন নেতা হন, আপনার বিরুদ্ধেও যদি অভিযোগ প্রমাণিত হয়, মানে জার্মানির কোনো কোর্টে বা জার্মানির কোনো আ মানে মানে বিচার প্রক্রিয়ার ভিতর দিয়ে যদি আপনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তখন আপনাকেও সুযোগ দেওয়া হবে যে আপনার আত্মপক্ষ সমর্থনের সুযোগ আছে এতদিন পর্যন্ত। এতদিনের ভিতরে আপনাকে কোর্টে হাজির হয়ে দেখবেন, আপনি বিভিন্ন কোর্ট থেকে এই বিজ্ঞপ্তি দেওয়া হয় যে এই এতদিনের ভিতরে তুমি আইসা তোমার আত্মপক্ষ সমর্থন করে তুমি স্যারেন্ডার করে তুমি আত্মপক্ষ সমর্থন করো এই কোর্টে এসে। আপনি যদি সেই সময়সীমার ভিতরে নিজে কোর্টে এসে আত্মপক্ষ সমর্থন না করেন, বা আ আত্মসমর্পণ না করেন, আপনি যদি এভিডেন্স না দেখান, তখন কোর্ট থেকে হুলিয়া জারি করা হবে যে আপনার বিরুদ্ধে তখন গ্রেফতারি পরোয়ানা বা আপনাকে দেখামাত্র গুলি, এই ধরনের কিছু নির্দেশনা কোর্ট থেকে তখন জারি করা হবে। যখন দেখা যাবে যে আপনি পুরা মানুষের জন্য ক্ষতিকর কোনো মানুষকে খুন করে ফেলবেন বা আপনার দ্বারা বিরাট ক্ষয়ক্ষতি হবে, তখন কোর্ট থেকে এই সিদ্ধান্ত দেয়া হয়। অনেক এভিডেন্স এর উপর ভিত্তি করে অনেকগুলা বাই প্রক্রিয়া পার হওয়ার পরে ওসামা বিন লাদেন এবং মানে আল কায়েদা এদের বিরুদ্ধে লক্ষ লক্ষ প্রমাণ, এমনকি ওসামা বিন লাদেনের নিজস্ব বক্তব্যই আছে যে সে টুইন টাওয়ারে হামলা করছে। এটা মানে প্রমাণের কোনো আর কোনো কিছু বাকি নাই। যে ওসামা বিন লাদেন খুব গর্ব করে এই জিনিসটা বলছে, এবং আমেরিকান সরকার থেকে বারবার তালেবান সরকারের কাছে অনুরোধ করা হয়েছে যে তোমরা ওসামা বিন লাদেনকে আমাদের কাছে হস্তান্তর করো। তাহলে একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আমরা তার করব। সে যে টুইন টাওয়ারে হামলা করছে সে এবং আরো অনেকগুলা জঙ্গি হামলা করছে, সেগুলোর বিরুদ্ধে আমরা বিচারিক প্রক্রিয়া চালাবো। কিন্তু তালেবান সরকার কখনোই সবসময় বলছে যে না, কখনোই ওসামা বিন লাদেনকে ফেরত দেওয়া হবে না। এই জিনিসটা যখন বারবার চাওয়া হয়েছে, বারবার রিফিউজ করা হয়েছে, তখন গিয়ে আমেরিকান সরকার এই ইসে গেছে যে ওসামা বিন লাদেনেরও সেই সুযোগটা ছিল। যদি সেই সময় তালেবান সরকার যদি ওসামা বিন লাদেনকে হস্তান্তর করত, তাহলে তার একটা বিচার প্রক্রিয়া হইতো। একটা মানে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তাকে হস্তান্তর করা হইতো আমেরিকান সরকারের কাছে, এবং আমেরিকান সরকার তার একটা বিচার প্রক্রিয়া অবশ্যই করত। কিন্তু সেইটা তো সেই অবস্থা তো রাখে নাই। তখন তালেবানদের বিরুদ্ধে যুদ্ধ করে যখন আমেরিকান স ইয়ারা যখন ওসামা বিন লাদেনকে পাইছে, ততদিনে তো সেই মানে ডেট পার হয়ে গেছে ভাই। তখন তো তখন তো মেরেই ফেলবে। তখন তো আর কোনো নাই। যদি সে আগে সেই জিনিসটা করত, তাহলে তো সে সেই তার বিচার প্রক্রিয়ার ভিতর দিয়ে সে যাইতে পারত। সে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেত। আর আত্মপক্ষ সমর্থন তো সে করবেও না ওসামা বিন লাদেন। সে তো সরাসরি বইলেই দিছে, এই কুফরি, এই তাগুতি আইনের কাছে সে কখনো মাথা নত করবে না। এই আমেরিকান কোর্ট বা ইউরোপিয়ান কোর্ট বা জাতিসংঘের কোর্টের কাছে সে কখনো মাথাই নত করবে না। সে কখনো যাবেও না। মানে এগুলা সে মানেই না। সে শুধুমাত্র আল্লাহর আদালত মানে, আল্লাহর বিচার মানে। তাহলে তো সে অলরেডি আ যা করার সে নিজেই করে দিছে। এখানে তো আর কিছু বলার নাই ভাই। আমরা একদম পরিষ্কার ভাবে, বৈধভাবে তাকে হত্যা করা হয়েছে। এখানে কোনো অবৈধতার কিচ্ছু নাই। হ্যাঁ, ফুয়াদ, আপনি বলেন যে এই ওসামা বিন লাদেন এবং এই যে বাগদাদিও মরছে, কুত্তার কামড় খায় না কেমনে মরছে যেন? এদের মৃত্যুর ভিতরে তো কোনো অবৈধ কোনো ঘটনা ঘটে নাই তো। আচ্ছা, আমি যেটা বলছি যে, বলছেন যে বিচার কার্যের মধ্য দিয়ে যেতে হবে বা এরকম কিছু। আচ্ছা, আমি জাস্ট একটা এক্সাম্পল, আমার এক্সাম্পলটা ভুল হলে আপনি বুঝাই দিয়েন। যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে বিভিন্ন রাজাকারকে টার্গেটেড কিলিং করা হয়েছে মুক্তি ফৌজের দ্বারা, তাহলে এটা কি ভাই অবৈধ ছিল? আপনার কাছে কি মনে এটা হয়? যুদ্ধের নীতি ভিন্ন। যুদ্ধ যখন একদম মানে সম্মুখ সমরে যখন থাকবে, তখন যখন অস্ত্রসহ থাকবে, তখন অস্ত্র দ্বারা যখন আপনাকে খুন করে ফেলতে পারে, আপনাকে মেরে ফেলতে পারে, তখন আপনার সেই অধিকার থাকবে আপনার নিজেকে প্রোটেকশন এর। কিন্তু সেই বাহিনী যদি অস্ত্র ফেলে দেয়, হাত থেকে যদি ফেলেও দেয়, মনে করেন রাজাকারের সাথে আপনি যুদ্ধ করতেছেন, আপনি মুক্তি বাহিনী, আপনি রাজাকারের সাথে যুদ্ধ করতেছেন, হঠাৎ রাজাকারের হাত থেকে অস্ত্রটা পড়ে গেছে। জেনেভা কনভেনশন অনুসারে আপনার তখন গুলি থামায় দিতে হবে। আপনি তখন গুলি করতে পারবেন না। যেহেতু সে অস্ত্র ছেড়ে দিছে, অস্ত্র আর হাতে ধরে নাই, সেই মুহূর্তে আপনার তাকে খুন করা থেকে বিরত থাকতে হবে। যখন সে আবার যদি অস্ত্র ধরে, তখন আপনি আবার অস্ত্র ধরতে পারবেন। কিন্তু অস্ত্র তার হাতে নাই, এই অবস্থাতে আপনি তার উপরে কোনো ধরনের কোনো টর্চার, কোনো ধরনের নির্যাতন, কোনো ধরনের আক্রমণ কিচ্ছু করতে পারবেন না। জেনেভা কনভেনশনে খুব পরিষ্কারভাবে এই জিনিসটা বলা আছে ভাই। পৃথিবীর যেকোনো যুদ্ধরত বাহিনী যদি, একটা বাহিনী যদি অস্ত্র হাত থেকে ফেলে দেয়, সাথে জেনেভা কনভেনশন অ্যাক্টিভ হয়ে যাবে। তাদের উপরে আর কোনো নির্যাতন, হত্যা, খুন এগুলা করা যাবে না। যদি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, একটা আন্তর্জাতিক বিচার প্রক্রিয়ার ভিতর দিয়ে তাদেরকে, সেই বিচারিক কার্যক্রমের ভিতর দিয়ে তাদেরকে বিচার করতে হবে। কিন্তু তাদেরকে কোনোভাবেই হত্যা করা যাবে না, কোনোভাবে নির্যাতন করা যাবে না, কোনোভাবে দাস হিসেবে ব্যবহার করা যাবে না, তাদেরকে শ্রমিক হিসেবে কাজে লাগানো যাবে না। এগুলা কিচ্ছু করতে পারবেন না ভাই। আপনি কি ভাই জানেন না এগুলা? এগুলা কখনো পড়েন নাই?
হ্যাঁ, পড়েছি টুকটাক। অত মানে জেনেভা কনভেনশন তাহলে নিয়ে ওরকম এই বিস্তারিত জিনিস পড়া জানেন হয়নি। না যে একটা যুদ্ধরত ২ টা বাহিনীর ভিতরে একটা বাহিনী যদি অস্ত্র সমর্পণ করে, অস্ত্র হাত থেকে ফেলে দেয়, সাথে, সাথে জেনেভা কনভেনশন অ্যাক্টিভ হয়। সাথে, সাথে তাদের কিছু অধিকার প্রতিষ্ঠিত হয়ে যায়। তাদের বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠিত হয়ে যায়। যতক্ষণ হ্যাঁ, পর্যন্ত তার হাতে অস্ত্র আছে, ততক্ষণ পর্যন্ত তার বেঁচে থাকার সেই অধিকারটা থাকবে না। আপনি আপনার নিজের প্রোটেকশন এর জন্য তাকে আপনি মানে গুলি করতে পারবেন। আপনার সেই রাইট তখন মানে প্রতিষ্ঠিত হয়ে যাবে। তার হাতে যখন অস্ত্র, মনে করেন আপনাকে কেউ আপনি আপনার পরিবার নিয়ে ঘুরতে যাচ্ছেন, আপনাকে কেউ ছুরি দিয়ে আপনাকে দৌড়ে আসতেছে মারতে। আপনার সেই রাইট প্রতিষ্ঠিত হয়ে যাবে। আইনগত অধিকার আপনার চলে আসবে যে আপনি তাকে মানে মেরে ফেলবেন। তার হাতে যতক্ষণ ছুরি আছে। কিন্তু সে ছুরি ফেলে দিছে। ছুরি ফেলে আপনার দিকে তাকায় আছে। এই মুহূর্তে আপনি আর তাকে হত্যা করতে পারবেন না। কিন্তু যদি এরকমের আপনার থাকে, মানে আশঙ্কা থাকে যে সে হয়তো তার পেটে হয়তো একটা বোমা আছে। সে হয়তো এই বোমটাতে সে তার হাতে কোনো অস্ত্র নাই কিন্তু তার পেটে একটা বোমা আছে। সেই বোমাটাতে চাপ দিলে আমি আমার পরিবার শুদ্ধ উইড়া যাবো। এই রকমের ক্ষেত্রে, এই ধরনের ক্ষেত্রে আপনার আবার প্রতিষ্ঠিত হয়ে যাবে আপনার মানে গুলি করার রাইট প্রতিষ্ঠিত হয়ে যাবে। এটা যেটা আপনি যদি মনে করেন নিউ ইয়র্ক এয়ারপোর্টে নামছেন। আপনার পেটে বোমা, হ্যাঁ? আপনি চাপ দিলে পুরা এয়ারপোর্ট উইড়া যাবে। এরকমের যদি তাদের কাছে এই তথ্য থাকে যে আপনার হাতে কোনো অস্ত্র নাই কিন্তু আপনার পেটে বোমা নিয়ে আপনি আসছেন, তখন সিকিউরিটি ফোর্সের এই অধিকার প্রতিষ্ঠিত হয়ে যাবে আপনার মাথায় একদম কপালের মাঝখানে ঠাস করে গুলি মেরে আপনাকে সাথে, সাথে মেরে ফেলা। কারণ আপনার যদি সামান্যতম চেতনা থাকে আপনি সেই সুইচে চাপ দিয়ে ফেলতে পারেন এবং পুরা এয়ারপোর্টটাতে উইড়া যেতে পারে। এই কারণে তখন সাথে, সাথে আপনাকে টার্মিনেট করা সেই অধিকার তখন প্রতিষ্ঠিত হয়ে যায়। আপনি কি এই জিনিসগুলা ভাই জানেন না? হ্যাঁ, জানি। অত বিস্তারিত জানি না। আমি মানে ওই রাষ্ট্রবিজ্ঞান বা ওভাবে ওগুলো নিয়ে পড়িনি সায়েন্স স্টুডেন্ট। মানে টুকটাক যেগুলা আমাদের সমাজবিজ্ঞান বই ওটাই পড়ছি। কম বেশি জানি হ্যাঁ, যে একটা যুদ্ধকালীন সময় একটা মানে শত্রুপক্ষের কেউ যদি অস্ত্র ফেলে দিয়ে সারেন্ডার করে তখন তাকে গুলি করা এটা বৈধ নয় আন্তর্জাতিকভাবে। এই যে পাকিস্তান বাহিনী যে মানে ১৬ই ডিসেম্বর যে সিগনেচার করল, আমরা আত্মসমর্পণ করছি। এরপরে কতজন পাকিস্তানি সৈন্য তাদেরকে তো বাঙালিরা ধইরা পিটায় মেরে ফেলছে নাকি? কি বলেন? তাদেরকে তো পিটায় মেরে ফেলার কথা নাকি? ৯০,০০০ ৯৩,০০০ সৈন্য যে ছিল, তাদেরকে তো মোটামুটি মনে করেন সবারই বাঙালিরা ধইরা পিটায় মেরে লাইছে নাকি? কি বলেন? না, তাদেরকে তো রাষ্ট্রীয় প্রোটেকশন দিয়ে মানে নিরাপদে বের করে দেওয়া হয়েছে। এটা তো আমরা ওয়াও! পড়েছি। তাই নাকি? তাই নাকি? কি কন ভাই? এটা কেমনে হইলো? কেমনে হইলো ভাই? কেন হইলো এটা? এটা হয়তো বৈধ নয় তাই আমি আমাদের স্যারের কাছে শুনছি ও, যে আসলে অনেক লোক ও, যুক্ত ও, ও, মানে ওই যে যেই সিগনেচারটা করবে এবং যেই অস্ত্রটা ফেলে দিবে, সাথে, সাথে তারা কি এমন পাইলো যে তাদেরকে আর কেউ মারল না? বলেন তো ভাই? আইনে আছে যে তাদেরকে নিরাপত্তা দিতে হবে। এটা আইন যে অস্ত্র ফেলে দিলে তাদের ও! বিরুদ্ধে আর অস্ত্র ও ধরা যাবে মানে না। হচ্ছে আপনি বলতে চাচ্ছেন মানে বাঙালিরা এই কাজটা করছে, দেখায় দিছে যে এই আইনটা তারা ফলো করছে যে যেহেতু পাকিস্তানি আর্মি সৈন্য ফেলে দিছে, সৈন্যরা অস্ত্রটা সারেন্ডার করছে, অস্ত্র জমা দিছে। এখন আর তাদের গায়ে হাত দেওয়ার কোনো উপায় নাই। নাকি ভাই? হ্যাঁ, অবশ্যই। যত রাগ ঘৃণাই থাকুক না কেন, মনে করেন ওই বেটায় আমার পরিবারের ৩ জনের মারছে। কিন্তু বাঙালির তো আর উপায় নাই এদেরকে মারার নাকি? যখন সে অস্ত্র ছেড়ে দিছে। না, ওভাবে মারতে পারবে না। এখন খুব বেশি হলে তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। সরাসরি তো গুলি করতে পারবে দারুণ, না। দারুণ। এই তো আপনি তো ভাই জানেন। তাইলে আপনি কেন এগুলা উল্টাপাল্টা হুদাহুদি সমস্ত মানে না, ইসের কথাবার্তা আমি যে বলতেছেন? পয়েন্ট আপনার অফ তো জানা আছে এগুলা। হ্যাঁ, যে পয়েন্ট অফ ভিউ থেকে বলছিলাম যে, আমার কাছে এই বিষয়টা মনে হয়েছিল যে কাপ বিন আশরাফ বা আবু রাফির মারাটা একটা নেসেসারি ইভিল এর মতো ছিল। যে একটা ২ টা মানুষ যখন বড় একটা ট্রাইব এর জন্য মনে করেন হাজার কয়েক হাজার মানুষের নেসেসারি জীবনের এভিল জন্য প্রমাণ করতে হুমকি হইলে তো আপনার তারা যে ষড়যন্ত্র করতেছিল সেটার প্রমাণ দিতে হবে। সেটারই তো কোনো প্রমাণ নাই। নেসেসারি এভিল বইলা দিলেই তো হইল না। তাইলে তো যে কেউ আপনার যদি এইভাবে আপনার যদি এইভাবে আপনার যদি যুক্তি তৈরি করেন, তাইলে তো আমিও আপনার মাইরা তারপর বলব একটা নেসেসারি এভিল ছিল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছিল। গোপনে, গোপনে আমার পরিবারকে মারার জন্য ষড়যন্ত্র করতেছিল। তাহলে তো যে কেউ যেকোনো মানুষকে মাইরা এই কথা বলবে ভাই। আ কিন্তু ভাই এটা তো ভাই ব্যক্তিগত ছিল না। এটা তো একটা রাষ্ট্রীয় উদ্যোগ ছিল। রাষ্ট্রীয় উদ্যোগের আমি ক্ষেত্রে তো ধরেন আমি বললাম যে সে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মারার ষড়যন্ত্র করছিল। এজন্য আমি তাকে হত্যা করে ফেলেছি। এটাতে তাইলে জাস্টিফাইড হবে? না হবে না। আপনি করলে তো হবে না। যদি রাষ্ট্রপক্ষ ওমা! নিজের থেকে কোন গোয়েন্দা সংস্থা নিজের থেকে যদি মোহাম্মদ তো উদ্যোগ তখন নেয় যে না রাষ্ট্রপক্ষ ছিল না। মোহাম্মদ তো তখন কোন রাষ্ট্রপক্ষ ছিল না। মোহাম্মদ একটা মদিনা তখন মানে কিছুদিন হইলো গেছে। সেখানে গিয়া কয়েকটা ইহুদি গোত্রের সাথে সে একটা চুক্তি করছে। এছাড়া তো মোহাম্মদের আর কোন এখতিয়ার নেই অন্য আরেকটা গোত্রে ঢুইকা তার মানুষকে মারার। ঠিক। তবে আমি বিষয়টা পড়ে আমি মানে আমার কাছে যেটা মনে হয়েছিল যে হয়তোবা এই ২ জন ব্যক্তি রাষ্ট্রের জন্য হুমকি ছিল। এজন্য তাদেরকে মানে মারাটা তখন প্রয়োজন তো ছিল কোন তাই হয়তো রাষ্ট্রই ছিল না। তখন টার্গেটেড আবার করেছে। রাষ্ট্র কি? মোহাম্মদ একটা গোত্রের কিছু লোকজন তারে মানে নেতা মানছে। কয়েকটা গোত্র তারে নেতা মানছে। এটা তো কোন রাষ্ট্রই না। এটা তো একটা তার মানে মানে মদিনার কিছু ট্রাইব তারে মানছে। তখন তাকে মেনে নিচ্ছে যে, তোমার কথা আমরা শুনবো, তুমি বিচার-টিচার কইরো। এছাড়া তো আর ওর কোন ক্ষমতা নাই। তার মানে কি এটা মক্কা মদিনা থেকে সনদ মক্কা থেকে ফকির নিয়ে আইছে। ফকির নিয়ে আইসা মদিনায় আসছে। তারা ডাইকা ডুইকা আনছে। তুমি আইসা
আমাকে ২-৪ টা বিচার-আচার করতে পারো তুমি। এ তো ম ম মক্কার ফকিন্নি ছিল। মক্কা থেকে ফকিন্নি আইছে এখানে। এখানে থাকতে দিচ্ছে ওরে মদিনায়। কিভাবে রাষ্ট্রনায়ক হইল? রাষ্ট্রই বা কোথায়? রাষ্ট্রনায়কই বা কোথায় এখানে? ভাই এই ঘটনা কি মদিনা সনদ প্রতিষ্ঠার আগে না পরে? মানে আমরা যে জানি বিখ্যাত মদিনা সনদ যেটা, এটার আগের ঘটনা এই নাকি? কাব বিন আশরাফের গোত্র তো মদিনা সনদে সিগনেচার করছে। সেটাই আপনি পাইছেন কোথায়? এটা তো দেখা হয়নি। এটা দেখতে হবে আমাকে আবার সার্চ দিয়ে যে আসলেও সিগনেচার করছিল কিনা নিজে করতে। এই যে এই যে বানু কুরাইজা গোত্রকে যখন বানু কুরাইজা গোত্র তো মদিনা সনদের ভিতরে ইয়াই ছিল না। মানে মদিনা সনদে যে করা গোত্রগুলো সেগুলোর ভিতরেই ছিল না। আর মুহাম্মদের তো শুরু থেকেই পরিকল্পনা ছিল ইহুদীদেরকে মেরে ফেলবে পরবর্তীতে। সে তো মানে আগে থেকেই বইলা আসছে। এবং বদরের যুদ্ধের পরে আপনি যদি পড়েন, বদরের যুদ্ধের পরে আপনি দেখবেন যে মুহাম্মদের সাহাবীরা গিয়ে ইহুদীদের কাছে গিয়ে বলতেছে যে, দেখো বদরের যুদ্ধে কিন্তু আমরা জিতে গেছি। তোমরাও তাড়াতাড়ি ইসলাম কবুল করো। নাইলে তোমরা ইহুদী তোমাদের কিন্তু আমরা আরেকটু ক্ষমতা-টমতা হইলে তোমাদেরকেও কচুকাটা করব। তখন যাদের সাথে চুক্তিতে ছিল মানে মুসলমানরা তাদেরকে এই হুমকি-দামকি দেয়া শুরু করছে মুসলিমরা বদরের যুদ্ধে জেতার ইয়া নিয়ে। ঠিক আছে? যাই হোক ফুয়াদ সাহেব আপনি একটু ভালো করে পড়েন এই জিনিসগুলা। আর আপনি যে আর্গুমেন্ট দিচ্ছেন সেগুলা কোন অবস্থাতেই অ্যা কোনভাবেই এই জিনিসগুলাকে কোন জাস্টিফিকেশন দেয় না। বরঞ্চ এগুলা যে একটা খুবই ইনজাস্ট, খুবই বাজে, খুবই নোংরা, খুবই বর্বর, অসভ্য কাজ ছিল এই জিনিসটাই প্রমাণ করে। আ ফুয়াদ সাহেব আপনি কি আর কিছু বলবেন? আ হ্যাঁ, আরেকটা ছোট প্রশ্ন ছিল মানে বলে শেষ করব। বিস্তারিত হ্যাঁ, হয়তো বলেন। বলতে হবে না। আপনি শর্ট করে যে একটা বিষয় যে ফারাজ ভাইয়ের সাথে একদিন আলোচনা হচ্ছিল যে উনি বলছিলেন যে কোরআনের আয়াতের সঠিক ব্যাখ্যা বা ইন্টারপ্রিটেশন নিতে হলে আমাদের কি মানে সায়েন্স এর উপর নির্ভর করতে হবে কিনা? এটা একটা প্রশ্ন ছিল। আরেকটা প্রশ্ন করছিল যে যারা মানে সেই আমলে এগুলার মানে ইন্টারপ্রিটেশন করে গেছে তারা কি সায়েন্স এর মানে ভিত্তি করে এটা করছে কিনা? মানে উনি এই কথাটা এটা বলছেন যে কোরআনে অনেক সায়েন্স এর বিষয় আছে মানে আমরা এখন বলছি। তখন কিন্তু যারা অনেক আগে এটা মানে ব্যাখ্যা করে গেছে তারা কি আসলে সায়েন্স এর সাহায্য নিয়ে ব্যাখ্যা করছে কিনা? মানে এরকম একটা দাবি করেছিল। তো সেদিন আমি আসলে উনার কথাটা পরে বুঝতে পারিনি। পরে শুনে মানে বুঝলাম যে উনি আসলে কি প্রশ্ন করছিলেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে ভাই কোরআনের আয়াত তো আসলে মানে আপনি দ্বিমত হলে আমাকে বলতে পারেন। আমি যেটা বলছি শুনেন যে কোরআনের আয়াত তো এজন্য নাজিল হয়নি যে আমাদেরকে বিজ্ঞান শিখাবে। তো কোরআনের আয়াত না, নাজিলের ওয়েট। বিজ্ঞান শিখাবে নাকি আ মানে গণিত শিখাবে এরকম কোন কথা তো এখানে বলা হচ্ছে না। বলা হচ্ছে যে কোরআনে যেই দাবিগুলা করা আছে সেগুলা তো সত্য কথা। knowledge claim, তাই না? কিছু জিনিস হ্যাঁ, সম্পর্কে knowledge claim আছে কোরআনের ভিতরে, তাই না? হ্যাঁ অবশ্যই। knowledge claim মানে হচ্ছে জ্ঞান আছে। কোরআনের ভিতরে কিছু সবকিছু সম্পর্কে বেশ কিছু জ্ঞান আছে। এখন বিজ্ঞান হচ্ছে সত্য জানার আমাদের কাছে একটা টুল। আমাদের কাছে বেস্ট এভেইলেবল টুল হচ্ছে বিজ্ঞান। যেটা দ্বারা আমরা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সত্যে উপনীত হই। ঠিক আছে? এখন কোরআন যেহেতু আমাদেরকে সত্যের কিছু দাবি করতেছে, তখন আমরা সেই টুলটাকে ব্যবহার করে দেখি যে কোরআনের দাবিগুলা সত্য কিনা। কোরআন যেটা দাবি করতেছে যে সত্যের ক্লেম করতেছে বা নলেজ ক্লেমটা করতেছে। এই নলেজটা সত্য কিনা সেটা আমরা সেই টুলটা ব্যবহার করে টেস্ট করে দেখি। যেটাকে আমরা বলি বিজ্ঞান। ঠিক আছে? এখন আপনি যে বললেন কোরআন তো বিজ্ঞান শিখাইতে আসে নাই। কোরআন বিজ্ঞান শিখাইতে আসে নাই। কিন্তু কোরআনের ক্লেইম গুলা সত্যের দাবি বা নলেজ ক্লেইম সেটাকে টেস্ট করতে হলে অবশ্যই বিজ্ঞানের সাহায্য নিতে হবে। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। তো আমি একটা এক্সাম্পল দিয়ে মানে আমি যেটা বলতে চাচ্ছি একটা এক্সাম্পল দিলে ভালো হবে যে সূরা নূরের ৪০ নাম্বার আয়াতে আল্লাহ বলছেন যে তাদের অর্থাৎ সে মানে যারা জুলুম করে মানে কাফেরদের বোঝানো হচ্ছে যে তাদের অন্তরটা হচ্ছে কি সমুদ্রের গভীরে উৎপন্ন অন্ধকার ঢেউয়ের মতো যার উপরে স্তরে, স্তরে রয়েছে ঢেউ। তো এখানে কিন্তু কোরআনের মূল উদ্দেশ্য যে কাফেরদের মানে অন্তর্জাল যে কতটা মানে অন্ধকারাচ্ছন্ন তারা যে অজ্ঞ এটার একটা মানে এক্সাম্পল হিসাবে আল্লাহ নিয়ে আসলেন কি সমুদ্রের গভীরে উৎপন্ন অন্ধকার ঢেউ। এখন এইট আধুনিক এই এই বিজ্ঞান জিনিস এসে এই জিনিস ভাই মানে ওডিসিয়াস, ওডিসি, ওডিসির ভিতরে আপনি এরকম হাজার জিনিস পাইবেন। আপনি ভাই যে সারা জিন্দেগিতে তো কোরআন ছাড়া আর কোন বই পড়েন নাই তো, হ্যাঁ? আপনারা তো কোরআন ছাড়া তো আর কোন বই তো জিন্দেগিতে নামও শুনেন নাই। হোমারের যে ওডিসিয়াস আছে, ওডিসিয়াসটা ভালো করে পড়েন। এরকম হাজারে জিনিস পাইবেন যে আপনি মানে হইবেন যে এত আগের মানুষ এগুলা জানলো কেমনে? ভাই এত আগের মানুষ এগুলা জানতো। এগুলো অনেক কিছুই এত আগের মানুষ জানতো। কারণ আপনারা জানেন না। কারণ আপনারা তো কোরআন ছাড়া কিছু পড়েন না ভাই। হ্যাঁ? আপনারাই এগুলা জানেন না। গ্রিসের লোকেরা বহু আগে থেকে উপবৃত্তাকার মুহাম্মদের বাপের জন্মের আগে থেকে উপবৃত্তাকার পথে যে পৃথিবী ঘুরে সেটা পৃথিবী যে সূর্যের চারিদিকে উপবৃত্তাকার পথে ঘুরে সেটা মুহাম্মদের বাপের জন্মের বহু আগে বইলা গেছে। হাইপেশিয়া নামক একজন মহিলা হ্যাঁ, আমি এই বিষয়ে জ্যোতির্বিজ্ঞানী। আপনার সাথে একমত। হ্যাঁ, আমি হ্যাঁ? এই উদাহরণটা আনছিলাম। কিন্তু ভাই একইভাবে আমি যেটা হাইপেশিয়ার জীবনে দেখছি অনেক ক্ষেত্রে হয়েছে কি এরা জানতো ঠিক আছে কিন্তু এটা তো মানে ইন্টারন্যাশনালি অনেক সময় এস্টাবলিশ করতে পারে না। তাদের গোত্রের কারণে তাদের মেরে ফেলা হইছে তাদের গবেষণায় যেমন যে সূর্য যে পৃথিবীর চারপাশে ঘুরে আমরা কিন্তু এখনো জানি যে এটার মানে ক্রেডিট দেওয়া হয় কিন্তু গ্যালিলিওকে। কিন্তু এখন এসে আমরা বলি যে হ্যাঁ, হাইপেশিয়া বা আগের কিছু লোক হাইপেশিয়া না, জানতো। কিন্তু মেইন অ্যারিস্টাকাস ক্রেডিট তো এটা বহু আগে বইলা গ্যালিলিওকে গেছে। দেয়।
হ্যাঁ, কিন্তু মানে তাদের এটা ওইভাবে মানে ইন্টারন্যাশনাল তো এস্টাবলিশ না। হয়তো নির্দিষ্ট কিছু লোক জানতো। মানে গোটা বিশ্বের লোক তো আর জানা যায়নি যে তাদের এই আবিষ্কারটা মানে হইছে আর মানে ভাই আমি মানে ভাই যেটা বলতে আপনি চাচ্ছি আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি যে মনে করেন এই যে মানে কোরআন এবং হাদিসে যেই কনসেপ্টের কথা বলা আছে। যেমন ধরেন একটা বাম আ আ হাদিসে কুদসি এবং বুখারী, মুসলিমের যেটা আছে যে সূর্য রাতের বেলা আল্লাহর আরশের নিচে গিয়া ইবাদত বন্দেগী করে এবং উদিত হওয়ার জন্য আল্লাহর কাছ থেকে অনুমতি প্রার্থনা করে। যদি যখন তাকে অনুমতি দেওয়া হয় তখন সে আবার উদিত হয়। একদিন তাকে অনুমতি দেওয়া হবে না। সেদিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। এইটা হাদিসে কুদসি থেকে অনেকগুলো হাদিস গ্রন্থে আছে। এখন এই হাদিসটা যদি আপনি ভালোভাবে এনালাইসিস করেন এবং ইমাম ইবনে ওসাইমিন সরি ইমাম মা কি বলে উনার নাম? ওসাইমিন যে হচ্ছে কি গত শতাব্দীর আ সবচাইতে বড় ইসলামিক সালেহ আল স্কলার সালেহ, সালেহ আল হোসাইমিন, শায়েখ হ্যাঁ। সালেহ আল মুসলমান। সালেহ আল হোসাইমিন এই হাদিস এবং কোরআনের আয়াতগুলা থেকে এই সিদ্ধান্তে উপনীত হইছে যে সূর্য ঘোরে না, না পৃথিবী ঘোরে না, সূর্য ঘোরে। ঠিক আছে? সে তার ফতোয়া গ্রন্থে এই জিনিসটা খুব পরিষ্কারভাবে বলছে যে কোরআন এবং হাদিস থেকে এই সিদ্ধান্তেই শুধুমাত্র আসা যায় যে পৃথিবী ঘোরে না, পৃথিবী স্থির, সূর্য ঘোরে। সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। এখন আপনি যদি এই কোরআন এবং হাদিসে যে ক্লেইমটা আছে এটা তো একটা সত্যের দাবি, তাই না? এটা তো একটা বাস্তব জগতে যে ঘটনা গুলা ঘটতেছে সেগুলা সম্পর্কে এক ধরনের দাবি যে সূর্য রাতের বেলা আল্লাহর আরশের নিচে গিয়ে ইবাদত বন্দেগী করে। এটা তো সূর্য সম্পর্কে একটা জ্ঞান, একটা নলেজের ক্লেইম। তখন আমরা তো আমাদের বিজ্ঞানের জ্ঞান দ্বারা এই জিনিসটাকে অবশ্যই টেস্ট করে দেখব যে এই দাবিটা সত্য কিনা। যদি আমরা দেখি এই দাবিটা ভুল, তখন তো আমরা অবশ্যই বলব যে এইটা এখানে ভুল বক্তব্য আছে। তখন যদি আপনি বলেন, "না, না, 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 কোরআন তো বিজ্ঞানের বই না। কোরআন তো বিজ্ঞান শিখাতে আসে নাই।" না, আমরা কি বলিও নাই কোরআন বিজ্ঞান শিখাতে আসছে। আমরা বলেছি কোরআনের যে ক্লেইমটা আছে, যে দাবিটা আছে, সেইটা আমাদের যুক্তি, তথ্য, প্রমাণের উপর ভিত্তি করে আমরা যে বিজ্ঞানের যে জ্ঞান আছে, সেই জ্ঞান দ্বারা টেস্ট করলে দেখতে পাই যে এটা সম্পূর্ণ একটা গাঁজাখুরি, অশিক্ষিত মানুষের কথা এবং মূর্খ মানুষের কথা। এবং আমরা এটা বুঝি যে মোহাম্মদ সেই সময়ে যতটুক তার ওই মানে ভেড়া চড়ায় যতটুক তার জ্ঞান বুদ্ধি হইছে সেখান থেকে সেই কথাটা বলছে। এটা আমরা খুব পরিষ্কারভাবে এখান থেকে এই সিদ্ধান্তে আসতে পারি। বলেন এবার। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। তবে আমি যেটা বলতে চাচ্ছি বুঝাতে পেরেছি কিনা যে হ্যাঁ, কোরআনের বিষয় এখন অনেক আধুনিক যুগে এসে অনেকে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করছে। কিন্তু কোরআনের মেইন উদ্দেশ্য তো মানুষকে বিজ্ঞান শিখানো না। কিন্তু অনেক সময় ভাই ইনডাইরেক্টলি বিজ্ঞান বিজ্ঞানের আবারও সাথে বলতেছি, সামঞ্জস্য পাওয়া যায়। আবারও বলতেছি, বিজ্ঞান হচ্ছে একটা টুল যে টুলটা দিয়ে আমি সত্য জানতে পারি। ঠিক আছে? আ আমার মনে হচ্ছে আপনি এই জিনিসটা নিয়ে একটু চিন্তা করেন। আমি কি কথাটা বললাম সেটা নিয়ে আরেকটু ভাবেন। তারপরে আরেকদিন এসেন। ঠিক আছে ফুয়াদ ভাই, আজকে তাহলে আপনাকে বিদায় জানাই। হ্যাঁ? হ্যাঁ, আচ্ছা ভাই, ধন্যবাদ অনেকক্ষণ কথা বলার জন্য। আর দেখছি যে আপনার মানে যে সংশয়.com এর ভিডিওতে আমার সাথে অনেক আলোচনাই দেখলাম যে ভিডিও আকারে মানে আপনার এখান থেকে মানে লাইভ থেকে কেটে প্রকাশ করা হয় না? অনেকগুলো আসে। তো মনে হচ্ছে যে আপনার সাথে আলোচনা হয়তো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছি। কারো মতো হ্যাঁ ভাই, ঠিক আছে। আপনি মানে আবারও আসবেন অযথাই আরকি। অবশ্যই। আলোচনা করতে চাইলে হ্যাঁ, অবশ্যই আসবেন। সামনে ভদ্রভাবে আলোচনা করলে, ভালোভাবে আলোচনা করলে অবশ্যই আমাদের লাইভের দরজা সবসময় খোলা থাকবে। অবশ্যই আপনি কি আমার থেকে অভদ্রতা পেয়েছেন কখনো? আমি তো সর্বোচ্চ না, মানে না, ভদ্রতা না, না। চেষ্টা করি আরকি। এখন ঠিক আছে ভাই, মানুষ ভালো মাত্রই তো থাকেন। ভুলের ঊর্ধ্বে না। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। কথা বলে ভালো লাগলো। ঠিক আছে, তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে। আশা করি ভালো থাকেন। ভালো থাকবেন। তাহলে আজকে আমরা লাইভটা